স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমিয়ে আড্ডাতে। আমি সূর্য, আর আজকে আমাদের সঙ্গে আড্ডা মারতে এসছেন অর্ণব বাসু। অর্ণবের সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি নিজে আজকে বলবো না। আজকে আমরা আড্ডা মারতে মারতে অর্ণবের যে জার্নিটা ফ্রম সাউথ পয়েন্ট স্কুল, তারপর IIM, তারপর MIT, তারপর ম্যাকেনজি করে বাঙালি সন্তান চাকরি ছেড়ে দেয়, ওখানে একটা লুক্রেটিভ চাকরি ছেড়ে দিতে পারে, আমি তো কোনোদিন এক্সপেক্টই করিনি। তারপর নিজের সংস্থা গড়ে তোলেন এবং অদ্ভুতভাবে ওনার সবথেকে প্যাশনের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর যে একটা গ্লোবাল অ্যাসপেক্ট রয়েছে এবং একটা ম্যাসিভ ইকোনমিক যে পার্সপেক্টিভ রয়েছে, সেটাকে উনি সবার সামনে তুলে ধরেছেন। ওভার টু অর্ণব। নমস্কার সূর্যদা, থ্যাংক ইউ। এই ধরনের একটা জমিয়ে আড্ডা, মানে জেনারেলি বাঙালির যে আড্ডা, এটা তো হারিয়ে যাচ্ছে। এটার মতো একটা জিনিস তৈরি করার এই প্ল্যাটফর্মটা খুব দরকার, কারণ এইটার মধ্যে দিয়ে যে আমাদের আলোচনা হয়, আড্ডা হয়, তার মধ্যে থেকে আবার হয়তো একটা নতুন কিছু বেরিয়ে আসতে পারে। এইটার কারণেই আমার আরও মনে হলো যে বিশেষ করে যখন আমাদের দুজনেরই সাউথ পয়েন্ট কানেকশনটা আছে, কেন না আমরা সেটাকে একটু এক্সপ্লোর করে নিই। আচ্ছা, প্রথমে যেটা অর্ণব তুমি আমাদের বলো, সাউথ পয়েন্ট, তারপর IIM মানে একদম টপ লেভেল অফ দ্য কর্পোরেটস চাকরির অফার লেটার নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর তুমি চলে গেলে USA, MIT রিসার্চ, ম্যাকেনজি। এই যে ম্যাকেনজিতে তুমি যে কাজগুলো করেছিলে এবং রিসার্চে যে কাজগুলো করেছিলে এবং ইন্ডিয়ায় যেটা পড়াশোনা করেছিলে, তো প্রথমে আমরা একটু পুরোনো জিনিস নিয়ে একটু গল্প করি। ডিফারেন্স কি ফিল করেছিলে এবং কোন সালে সেটা? হ্যাঁ, ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে আমি তো যখন ম্যানেজমেন্ট পড়াশুনো করে প্রথমে চাকরিটাই জয়েন করি, যেটা টিপিক্যালি আমাদের বরাবরই একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে সবসময় থাকে, যে একটা এডুকেশন অ্যান্ড তারপরে একটা ভালো লুক্রেটিভ জায়গায় পৌঁছানো, দ্যাট গিভস ইউ আ সেন্স অফ সেটেলমেন্ট। কারেক্ট। এবার যেটা হয়, মানে ইনপুটস যখন আসতে থাকে তখন সেই ইনপুটসের কাউন্টার ইনপুটসও তো আসতে থাকে, এক্স্যাক্টলি। এবং নিজের মধ্যেও একটা দ্বন্দ্ব চলতে থাকে যে হ্যাঁ, আমি তো আজকে একটা জায়গায় পৌঁছালাম, এবার আমি কি নিজের মতো এমন কিছু করছি যে জিনিসটা আবার আরেকজনকে আরও আপলিফমেন্ট করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, আমি হয়তো একটা অর্গানাইজেশনের কনসাল্টিং করছি, আমি হয়তো দেখছি একটা দারুণ ইম্প্যাক্ট হচ্ছে, এবং সেই ইম্প্যাক্টের কাজটার আলটিমেটলি যে জায়গাটায় তারা নিয়ে পৌঁছে যাচ্ছে, সেইটা কি আলটিমেটলি রেজাল্ট করছে যে কোনো যে ইম্প্যাক্টগুলো হচ্ছে সেটার মেজারেবল যে জায়গাটা, সেখানে কেন একটা এস্টাবলিশড অর্গানাইজেশনকে 10 বার ভাবতে হচ্ছে ইনোভেশন করতে, অথচ দেখতে পাচ্ছি যে অনেক স্টার্ট আপরা এগিয়ে আসছে, তারা একটা সুন্দর কিছুদিনের মধ্যে একটা ইনোভেশন করে সেই একটা এস্টাবলিশড অর্গানাইজেশনের সামনে পৌঁছে যাচ্ছে। এই জায়গাটাকে নোটিস করার পর থেকেই আমার মাথায় আসে যে সবাই তো প্রোডাক্টকে ইনোভেট করার কথা বলে, Correct. বা হয়তো প্রসেসকে ইনোভেট করার কথা বলছে, কিন্তু একটা গোটা বিজনেস মডেলকে ইনোভেশনের জায়গাটা কিন্তু এরা দেখিয়ে দিল। একটা ছোট্ট উদাহরণ দিই, যে আজকে যখন স্টিভ জবস অ্যাপল আইপডটা নিয়ে এসেছিলেন, কারেক্ট। তার সেই সময় কিন্তু দাঁড়িয়ে আলাদা করে MP3 প্লেয়ার্সও মার্কেটে পাওয়া যেত, সেই সময় কিন্তু মিউজিক স্ট্রিমিং সার্ভিসও ছিল, কিন্তু এই পুরো জিনিসটাকে যে একটা প্ল্যাটফর্মের আন্ডারে এনে এবং এস্থেটিক একটা প্রোডাক্ট যেটা লোকের হাতে রাখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এই প্ল্যাটফর্মটা কিন্তু প্রথম, এবং এটাকেই বলে বিজনেস মডেল ইনোভেশন। সেইটা নিয়ে তখন আমার গবেষণা করার প্রচণ্ড ইচ্ছা জাগে যে আচ্ছা, কেন এই জিনিসটা হতে পারলো, আর অনেকেই হয়তো তার পেরিফেরিতে অনেক কিছু করছে কিন্তু ওই জায়গাটাতে ওই রকম ভিজিবিলিটি ক্রিয়েট করতে পারছে না বা ওই রকম গ্রোথ হচ্ছে না, এটা কারণটা কি? সেইটা করতে গিয়েই আমার দেখা যে আমার সামনে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে, সেই জিনিসের মধ্যে থেকেই কিন্তু বিজনেস মডেল ইনোভেশনের জন্ম হতে পারে। আমরা সেটাকে বড্ড বেশি বুকিশ নলেজের মতো, হয়তো কস্ট লিডারশিপের দিক থেকে বা কাস্টমার সুপ্রিমেসি যেগুলো বলা হয়, Correct. এই দিকগুলো দিয়েই খালি জার্গনসগুলো বা ফাংশনালিটির কথা ভাবছি, যে আচ্ছা আমি একটা ড্রিল বানাতে হবে তাই আমি বানাচ্ছি, কিন্তু আমি ভাবছি না ড্রিলটা কেন বানাচ্ছি, যে সেই জায়গায় একটা মানুষ হয়তো আমার ড্রিলটা খুঁজছেন না, সেই মানুষটা খুঁজছেন যে আমার একটা সুন্দর ছবি আছে, আমি কি করে আমার দেওয়ালে লাগাবো। কারেক্ট। আমার জায়গাটা কিন্তু সেখান থেকে তৈরি হচ্ছে, কিন্তু আমি ভাবছি আমি ড্রিলটা বানালে সে ওখানে একটা পেরেক লাগাতে পারবে, আর সে ভাবছে কি করে আমি আমার এই ছবিটা দেওয়ালে স্থান দিতে পারি যাতে আরও 4টে লোক দেখতে পায়। তো এই যে ভাবনা চিন্তার তফাৎটা, এখানেই আসে হচ্ছে ইনোভেশনের জায়গা, যে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা আমি কি করে তৈরি করতে পারি, যে কারণে আমি ফিরে আসার পর আমি যখন ঠিক করলাম যে না, আমি চাকরির জায়গা থেকে এই যে জিনিস দেখতে পাচ্ছি, এইটা নিয়ে কি করে এগিয়ে যেতে পারি। আমি যে 3টে সংস্থা চালাই এই মুহূর্তে,
কনসাল্টিংয়ের জায়গাতেও আমার জায়গাটা হচ্ছে যে কী করে এই নিউ গ্রোথ মডেলস বানানো যায়। আমার পেরেন্টিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা আছে সেটাও কিন্তু পেরেন্টিং কিন্তু টাইম ইমেমোরিয়াল ধরে হয়ে আসছে। এক্স্যাক্টলি। এবং সবাই জানে যে একটা আমি ভালো শিক্ষা দিলে সে পরবর্তীকালে পৌঁছে যাবে, কিন্তু আমরা কোথাও একটা হয়তো একাডেমিক সাকসেসটার মধ্যে দিয়ে সেটাকে ডিফাইন করে ফেলি। কিন্তু ব্যবহারিক জায়গাটা যে আজকে যদি আমি কোথাও গিয়ে আটকে যাই, আমি কি নিজেকে তুলে আনতে পারি, এই জায়গাটাকে যদি করতে হয় তাহলে কি করে করা যায়। পেরেন্টিংও ছিল, স্ট্রাকচারও ছিল, হয়তো সেই ইনপুটসও ছিল, এটাকে কি করে নিয়ে আসা যায়, আগেন বিজনেস মডেল ইনোভেশন। সো সেইটা তার পরবর্তীকালে যেটা আমার খুব প্যাশনের জায়গা, যেটার কারণেই আজকে হয়তো তোমার সাথে আরও বেশি করে আলোচনায় আসা, সেটা হচ্ছে দুর্গাপুজো। কারেক্ট। দুর্গাপুজো কিন্তু বহু বছর ধরে, মানে যদি ইতিহাস ঘাঁটা যায়, দুর্গাপুজোর এই উৎসবের ইতিহাস যদি দেখি, তার শুরুটা হচ্ছে অ্যারাউন্ড 1600 এরকম সময়টাতে, এবং কংসনারায়ণের হাত ধরে বাকিটা এগিয়ে আসা অ্যান্ড অল। তারপরে এই যে উৎসবের পুরো জায়গাটা আস্তে আস্তে তৈরি হতে হতে এমন কিন্তু নয় যে শুধু জাস্ট হয়তো আজকে আমরা তার একটা কালমিনেশন দেখছি, কিন্তু এটার কিন্তু পরিসরটা আস্তে 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 মানুষ তৈরি করেছে। তো এই জায়গাটায় যখন আসছে, আমি আমার নিজের কর্মসূত্রে বাইরে বহু থেকেছি, এবং আমার কোফাউন্ডার বোধিসত্ত্ব, ও বিদেশে প্রচুর ঘুরেছে, এবং আমরা দুজনে মিলে এই ধরনের প্রচুর ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি। এবং এই ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে গিয়ে আমাদের যেটা বারবার মনে হয়েছে যে আমরা যে ফেস্টিভ্যালগুলো দেখছি, এই ফেস্টিভ্যালগুলোতে কিন্তু প্রচুর টাকা হয়, প্রচুর মানুষ আসে, কিন্তু এটা কিন্তু মিয়ারলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দাঁড়িয়ে যায় হচ্ছে অ্যাজ আ মানে স্পেকটেটর, অ্যাজ আ স্পোর্ট। আমি হয়তো দাঁড়িয়ে দেখছি, কিন্তু দুর্গাপুজো কিন্তু তা নয়। দুর্গাপুজোর মধ্যে কিন্তু পার্টিসিপেশন আছে। কারেক্ট। এবার এই যে পার্টিসিপেশনটা করা, এই যে আমি একটা ধনুচি নাচের মধ্যে কিন্তু আমি একটা বিদেশি মানুষকে ইনভলভ করে নিলে সে তার কালচারাল নুয়ান্সেসটাকে দেখতে পায়, এই গ্যাপটা কিন্তু খুব স্ট্রংলি দেখতে পাচ্ছিলাম। এবং লোকে ভারতবর্ষের বিভিন্নভাবে চেনে, স্পিরিচুয়াল ট্যুরিজমের কারণে বেনারসকে চেনে, ঋষিকেশকে চেনে, আজকে হিস্টোরিক্যাল ট্যুরিজমের জন্য গোল্ডেন ট্রায়াঙ্গেলকে চেনে। Correct. কিন্তু কলকাতার দুর্গাপুজো যে জিনিসটা এত সুন্দরভাবে রাস্তার ঠিক পরিবেশন 6 মাসের করা। জন্য একটা জিনিস তৈরি হয়, এবং সেইটা এ ধরনের একটা আর্ট যেটা মানুষ এসে দেখতে পারে এবং সেটার একটা ইকোনমিক ভ্যালু ক্রিয়েট করা যায়, এইখানটা একটা গ্যাপ ছিল, মানুষ জানতো না। আমরা সেখান থেকে এটাকে শুরু করি। তাহলে অর্ণব, আজকের আড্ডাটাকে আমরা একটা নামকরণ তো কিছু করতেই হবে। আমরা কি ধর্মশিল্প রাখতে পারি? মানে ওই যে আবার মানে কোনো নামকরণই কখনোই তুমি জাস্টিফাই করে করতে পারো না, কারণ ধরো ধর্মটা আমার কাছের ইন্টারপ্রিটেশন, আরেকজনের কাছের ইন্টারপ্রিটেশন আবার আলাদা। শিল্পরও কিন্তু তাই। মানে আমি যে আজকে ধরো মনে করলাম যে আমি একটা ছবি আঁকি, বা আমি একটা মূর্তি তৈরি করি, বা আমি হয়তো একটা প্যান্ডেল বানাই, আমি সেই জায়গাটাকে কি শিল্প ভাববো? না, এই যে ক্রিয়েশনটা হলো, সেই ক্রিয়েশনটা আরও একটা মানুষ সেইটা অ্যাপ্রিসিয়েট করে সেইটার জন্য সে ট্রানজ্যাকশনটা করলো, সেইটাকে শিল্প ভাববো? নাকি এই পুরো টোটাল ইকোসিস্টেমটাকে যদি আমি তৈরি করে ফেলতে পারি, তাহলে এইটার মধ্যে দিয়ে আমি কি একটা কমিউনিটিকে আপলিফট করতে পারি, তাহলে সেই কমিউনিটি আপলিফটমেন্টের মধ্যে দিয়ে কি আমার শিল্পটা হলো? এই জায়গাতেও একটা দ্বন্দ্ব সবসময়ই থাকবে। আমাদের দিক থেকে যেটা সবসময় চেষ্টা, আমরা যেটা করার চেষ্টা করি, এইটার প্রথম কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে আমাদের দুর্গাপুজোর অথেন্টিসিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। কারণ আমাদের দুর্গাপুজোর একটা যথেষ্ট মানে রিচ একটা হিস্ট্রি রয়েছে, তার হেরিটেজও আছে। জায়গাটা কোথায় অসুবিধা হয়েছে? অ্যাক্সেসিবিলিটির দিক থেকে। কারণ আমাদের এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই জায়গাটা যদি আমি তৈরি না করতে পারি তাদের জন্য কমফর্ট, তার জন্য আমরা তৈরি করেছি যে আমরা সেই ব্রিজটা হতে রাজি আছি, যে যাতে তারা আমাদের মাধ্যমে আসুক, এসে এটাকে এক্সপিরিয়েন্স করুক যেভাবে আমরা দুর্গাপুজোটাকে। মানে গ্লোবালাইজেশন অফ মা দুর্গা। গ্লোবালাইজেশন অফ মা দুর্গা উইথ আ লোকাল ফ্লেভার। উইথ এ লোকাল ফ্লেভার, এক্সিলেন্ট। দ্যাট ইজ দ্য মেন থিং। যে আমি হয়তো অ্যাজ আ ট্যুরিস্ট এসে শুধু এইটুকু দেখবো যে কি হচ্ছে, সেখানে কিন্তু আমি দূর থেকে, যেমন আমরাও যদি কোথাও একটা বিদেশে যাই, আমি হয়তো দূর থেকে হয়তো অনেক কিছু দেখি। আমি হয়তো একটা রোমে গেলাম, আমি হয়তো রোমের একটা ট্রেভি ফন্টানা দেখি, কিন্তু আমাকে যখন সেইখানকার একজন মানুষ এসে এই ট্রেভি ফন্টানার ইতিহাসটা, যখন সেই রোমান হলিডের শুটিং হচ্ছে, সেই সময়ের যে গল্পগুলো যখন আমাকে এসে বলেছিল, আমার ফিলিং হয়েছিল আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আমাদের উদ্দেশ্য যে দুর্গাপুজোটাকে আমরা কি সেইভাবে কাউকে দেখাতে পারি, সেই দায়িত্বটা আমরা নিয়েছি আর কি বলতে পারি। একটা অসাধারণ মানে কর্মকাণ্ড বলা যেতে পারে। এবং এটা তো শুধু ওই 3 মাস বা 2 মাসের একটা কোনো প্রোডাক্ট বা সার্ভিসেস নয়, ইট ইজ অন এ ভেরি হোলিস্টিক ভিউ। সারা বছর ধরেই তোমাদের কাজটা চলতে থাকে। হ্যাঁ, কারণ এটাকে তো আমরা এইভাবে ভাগ করি
যে যেরকম ধরো তোমাকে একটা ছোট্ট অন্যদিকে নিয়ে যাই ব্যাপারটা, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে থমাস আলভা এডিসন, ওনাকে তো আমরা ইনভেন্টর হিসেবেই জানি, একদম, যে উনি বাল্ব তৈরি তৈরি করেছিলেন। কিন্তু এটার একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে যেটা কিন্তু একটু অজানা। আচ্ছা, সেটা হচ্ছে উনি বাল্বটা তৈরি করে কিন্তু উনি রিয়েলাইজ করেছিলেন এই বাল্বটা লোকে জ্বালাবে কি করে। ওকে, তখন উনি কি করেন, তখন উনি করেন হচ্ছে উনি খুঁজে দেখেন যে আমার তো তাহলে একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার দরকার, কারেক্ট, পাওয়ার জেনারেশন হাব ক্রিয়েট করা দরকার। কারেক্ট, উনি কিন্তু সেইটা আগে প্রথম তৈরি করেন। আচ্ছা, 3 বছর ধরে উনি সেই জিনিসের পেছনে সময় দিয়েছিলেন এবং তারপরে গিয়ে উনি বাল্বটা লোকের কাছে পৌঁছে দেন, আচ্ছা, যাতে যাতে এই বাল্বটার ইউটিলাইজেশন হয়। তো আমরা যেটা করেছি, এই যে আজকে আমি বারবার ভাবছি যে আমাদের এই জিনিসটার একটা ইন্ট্রিনজিক ভ্যালু আছে, আমি একটা গ্লোবাল অডিয়েন্সকে দেখাবো। এই যে গ্লোবাল অডিয়েন্স এসে দেখবে, তাকে দেখানোর জন্য আমার তো হাতে গোনা কয়েকটা জায়গা হলে চলবে না, না, আমাকে তৈরি করতে হবে এরকমই একটা সেন্টার বা এরকম একটা হাব, যেখানে সে উত্তরোত্তর যখনই আসবে সে নতুন নতুন জিনিস যেমন দেখবে, নতুন নতুন জায়গাও সে দেখবে। তাই জন্য আমরা যেটা করি, আমরা জিএসওই অ্যাওয়ার্ডস নাম দিয়ে এই 80 লক্ষ টাকার নিচের যে বাজেটের পুজোগুলো, Okay. তাদেরকেও আমরা একটু আপলিফট করার চেষ্টা করছি, যাতে তাদের যে সুন্দর ভাবনা চিন্তা, কারণ আর্টের কিন্তু কোনো রকম কোনো ভাবনা চিন্তার দিক থেকে, শৈল্পিক যে সত্তা, সেই দিক থেকে আমাদের কোথাও কমতি নেই। হয়তো কোথাও একটু তাদের স্বীকৃতির প্রয়োজন আছে বা তাদের একটু হ্যান্ড হোল্ড করার প্রয়োজন আছে। এইটা কি করে আপলিফট করা যায় সেটা আমাদের প্রথম মনে আসে। অ্যাওয়ার্ডের আমাদের ওই জন্য ক্রাইটেরিয়া আমরা তৈরি করেছিলাম যে আমরা অ্যাওয়ার্ডটা যে কারণে দিচ্ছি, সেটা আর্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্সি হোক, সেটা সাস্টেনেবল এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মেটেরিয়াল ইউজের জন্য হোক, সেটা আইডলের জন্য Fantastic. হোক, যে কারণেই হোক, সেইটা যারা করে দিচ্ছে, সেটা আইডল মেকার হতে পারে, সেটা আর্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্সের ডিজাইন থিঙ্কিং যে করছে তার হতে পারে, তাদের কাছে যেন এইটার 60% পৌঁছে যায়। কারণ তবেই তো আমার প্রদীপটা যেরকম জ্বলে সেই উজ্জ্বলটা, কিন্তু তলাটা অন্ধকার হয়। তলাটা অন্ধকার কিন্তু থেকে যায়। তলাটাকে যদি আমরা তুলে আনতে পারি, তাহলে সেই আলোটাতে কিন্তু আরো বেশি লোক অ্যাট্রাক্টেড হবে এবং তবেই কিন্তু কলকাতার সত্যিকারের দুর্গাপুজোর যে বিশ্বায়নের কথাটা তবেই প্রমাণিত হবে। সেইটা মাথায় রেখেই এটা করা। অসাধারণ একটা প্রকল্প তোমরা হাতে নিয়েছো, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু একটা কথা আমাকে বলো, যে এই যে পৃথিবীর লোকের কাছে আমরা পৌঁছচ্ছি, অ্যান্ড ভাইসি ভার্সার যদি আমরা দেখি, ধরো ব্রাজিলের কার্নিভাল, আমি জাস্ট একটা কম্প্যারিজন করছি, ওটা যেমন লোকের কাছে পৌঁছে গেছে অলরেডি, কিন্তু দুর্গাপুজো তুমি যেহেতু বিদেশে ছিলে এত বছর, বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরেছো পুরো একদম, মানে সেই জন্য মানে কম্প্যারিজনে কি দুর্গা ঠাকুর বা দুর্গা পুজোটা, ধরা যাক আইসল্যান্ডে হোক কি ওদিকে হোক, মঙ্গোলিয়ায় হোক কিংবা ব্রাজিলেই হোক অথবা ভেনেজুয়েলাতে, এইসব জায়গাগুলোতে পৌঁছেছে এখনো? এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। আচ্ছা। আমরা এইটা মানে খুব মানে ভালো করলে যে এই কথাটা তুমি নিয়ে এলে এই আলোচনার মধ্যে, কারণ এইটাই কিন্তু আমাদের প্রথম শুরু হয়। আমরা প্রথম ভাবি যে কি করে আমরা তো দুর্গাপুজোর অ্যাওয়ার্ডটা করছি, আমাদের এখানকার লোকজনকে আপলিফট করছি, কিন্তু তাদের কাছে কিন্তু একটা সুন্দর ইকোসিস্টেম আছে। আমার প্রতিমা কোথায় বানানো হয়, কারা এই প্যান্ডেল তৈরি করে, কারা লাইট বানায়, এই জায়গাটা তো আমার কাছে রয়েছে। তারপরেও কিন্তু মানুষ ভলান্টারিলি সেটা করছে। তো আমি মনে করি জিএসওই ইজ নট জাস্ট অ্যান অর্গানাইজেশন বাট আ মুভমেন্ট, যেখানে আমরা প্রথম ভাবি এদের কাছে সেটা থাকা সত্ত্বেও তারা নিজেরা সময় দিচ্ছে, ভলান্টিয়ারিং করছে, কিন্তু যারা বিদেশে তাদের কর্মসূত্রে গিয়েছেন, কিন্তু তারপরেও কলকাতার দুর্গাপুজোকে তাদের সেই ভালো লাগার জায়গা থেকে সেই বিদেশের মাটিতে প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে কিন্তু রেকগনিশনের প্রয়োজন আছে। তাই জন্য আমরা কি অসাম, করি, মানে তুমি বলছো নিউ ইয়র্কে যে পুজোটা হচ্ছে, একদম তোমরা সেখানেও একটা অ্যাওয়ার্ড সেরেমনি বা কিছু আমরা একটা আমরা ব্যবস্থা আমরা করছো? না না কিছু একটা না, আমরা অলরেডি করে ফেলেছি, সেটাই বলার, Oh, যে wow. 60টা দুর্গাপুজোকে একটা ছাদের তলায় আমরা নিয়ে আসি। এবং গত বছর আমাদের অ্যাওয়ার্ডের শুরুটাই হয়েছিল, আমরা 8টা দেশ থেকে রিপ্রেজেন্টেটিভ এসেছিল, সেটা হংকং, ব্রাজিল, এমনকি নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএস এবং ইউকে। এই জায়গাগুলো থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন। আমরা তাদের রেকগনিশন দিয়েছিলাম এটার কারণে, দে আর দ্য বিগেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স অফ কলকাতাস দুর্গাপুজো। কারণ ওনারা যে কাজটা ওখানে করেছেন, সেই দুর্গাপুজো দেখে সেই জায়গাটার থেকেও কিন্তু প্রচুর মানুষ কলকাতার দুর্গাপুজোর অথেন্টিক জায়গায় কি হয় সেটা জানার ঔৎসুক্য দেখাচ্ছেন। আচ্ছা, কারণ অনেক মানুষ আছেন যারা হয়তো অনেক দিন ধরে বিদেশে রয়েছেন,
তারা হয়তো দূর থেকে দেখে ভাবেন যে কলকাতার দুর্গাপুজো আজকে এতটা আপলিফটেড হয়ে গেছে, কিন্তু সেখানে তো একটা ইনহেরেন্টলি প্রচণ্ড কর্মকাণ্ড চলে Correct. এবং তার মধ্যে একটা ট্রাফিক আছে, লজিস্টিক্স আছে। আমি আমার বাচ্চাকে সেই ছোটবেলায় আমি যে দুর্গাপুজো দেখেছিলাম সেইটার যদি একটু ফিল দিতে চাই, সেখানেই কিন্তু আমাদের কালচারাল ব্রিজের সুযোগটা আছে। আর সেই কারণে তাদেরকে আমরা মনে করি যে তারা যে সুন্দরভাবে এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করেন, তারা কিন্তু আমাদের কলকাতার দুর্গাপুজোর জন্য একটা অসাধারণ ফিল্টার হিসেবে কাজ করেন। তাদেরকে রেকগনিশনটা খুব প্রয়োজন। তাই এই বছরও যেমন টাইমস স্কোয়ারে যে পুজোটা হবে নিউ ইয়র্কে, তাদেরকে আমরা আমাদের এই ফোল্ডের আওতায় নিয়ে আসবো। ও অ্যামেজিং অ্যামেজিং। আচ্ছা, তার মানে ওভারঅল যদি আমি দুর্গাপুজো নাও বলি, মানে টোটাল পুজো হিসাবে যদি দেখি, তোমরা তো ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে গ্রোথ স্টোরি, তাতে ভয়ঙ্করভাবে পার্টিসিপেট করছো বা কন্ট্রিবিউট করছে রাদার, কারণ লট অফ ইউএস ডলার্স বা পাউন্ডস, মানে ফরেন কারেন্সিজ আর ফ্লোয়িং ইন এই মানে দুর্গাপুজোর নামে। আমাদের মূল উদ্দেশ্যটা এইখান থেকেই তৈরি হয়েছিল যে আজকে আমরা তো আমাদের একটা প্যাশন আছে, আমরা সেই প্যাশন থেকে করলাম, Correct. কিন্তু সেটা দিয়ে কি আমার আশেপাশের কিছু উন্নতি হবে, সেই জায়গাটাই কিন্তু আমাদের দুজনের মাথাতেই প্রথম আসে যে কি করে আমরা ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারি। এই ইম্প্যাক্টটার ক্রিয়েশনের জায়গা থেকে এবার আমি যদি একটু নাম্বারসগুলোকে একটু ভাবতে থাকি, তাহলে খুব ইন্টারেস্টিং তথ্য আছে এখানে। প্লিজ বলো। মানে ধরো রিও কার্নিভাল, কারেক্ট। ঠিক আছে, এটার যদি ইকোনমিক ভ্যালু আমি দেখি, এটা বিলিয়ন ডলারের হিসাবে যদি দেখি, এটা $1.84 বিলিয়ন। ওকে। এই বছরের আমাদের দুর্গাপুজোর যে এস্টিমেশন, সেটা হচ্ছে 84,000 কোটি টাকার মার্কেট ক্যাপ, যেখানের মধ্যে দিয়ে বিভিন্ন ট্রিকল ডাউন হিসাবে ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে এই ইকোনমিটা আমাদের ঘুরে বেড়াচ্ছে। এটাকে যদি আমি ডলার টার্মসে নিয়ে যাই, কত দাঁড়ায়? 10 বিলিয়ন। তাহলে এবার আমার ভাবা উচিত যে আর উই অ্যাকচুয়ালি কম্পিটিং অর আর উই দ্য লিডার্স? উই আর দ্য লিডার্স অফ, মানে নাম্বার দিয়ে যদি দেখি, মানে ডেটা তো তাই বলছে, কিন্তু আমরা কি রিও কার্নিভালের মতো ভিজিবিলিটিটা পেয়েছি? না, পাইনি। তার কারণটা হচ্ছে যে আমরা সেটা নিয়ে কখনো স্টোরি করি না, আমরা এটাকে পৌঁছে দিচ্ছি না সেই অডিয়েন্সের কাছে যারা স্পেকটেটর হিসেবে ওটা দেখতেও মজা পাচ্ছেন, কিন্তু তারা জানেনই এরকম একটা আর্টও দেখতে পাবেন যেটা নিয়ে দে ক্যান টেক ব্যাক। কারেক্ট। তো সেইখানে ইকোনমির প্রশ্নটা আসে এবং সেখান থেকে আমরা ঠিক করি আমাদের এখানে যারা আসেন তাদেরকে আমরা কয়েকটা জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যাই। যেমন আমাদের এখানের যে যারা কাজ করছে, সেই লোকাল আর্টিস্টদের কিভাবে তারা এই কাজগুলো করেন সেটা করি। হ্যান্ডিক্রাফটসের জায়গায় তারা এসে তাদের ডিসপ্লে করেন। এমনকি তারা আমাদের এখানকার যে ট্যুরিজম ডেস্টিনেশনসগুলো, যেমন দার্জিলিং হতে পারে, শান্তিনিকেতন হতে পারে, বিষ্ণুপুর হতে পারে, সুন্দরবন হতে পারে, সেখানে গিয়ে কি ধরনের জিনিস হচ্ছে সেটাও আমরা তাদের দেখাই। এই ওভারঅল জায়গাটাকে আমি যদি এবার দেখি যে আজকে তারা তাদের আর্ট কালেক্ট করছেন, তারা এসে একটা হোটেলে থাকছেন, সেই হোটেলের যে ইকোনমিটা বুস্ট হচ্ছে অ্যাডিশনালি, তারা যে জায়গায় খেতে যাচ্ছেন সেখানের একটা ইকোনমিক ভ্যালু ক্রিয়েট যে করছে। হ্যান্ডিক্রাফটসটা আজকে তৈরি হচ্ছে, সেই হ্যান্ডিক্রাফটটা তাদের মাধ্যমে অন্য জায়গায় যখন যাচ্ছে, তারাও যখন দেখছে, তারা বলছে যে আপনি কি আমার জন্য আরেকটা অর্ডার করতে পারেন, আবার ফেরত আসছে সেই লোকাল ইকোনমিতে। এইভাবেই জিনিসটা ঘুরছে এবং তার মধ্যে জিএসওইর একটা যদি ছোট্ট কন্ট্রিবিউশন থাকে, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, কারণ এটা তো আমাদেরই নিজেদের জায়গা। না, মানে আমার সব থেকে ভালো লাগলে, মানে আমি নিজে গর্ববোধ করছি যে বাঙালি হিসাবে তুমি যেভাবে বিদেশের কাছে দুর্গাপুজোকে গ্লোরিফাই করেছো, দ্যাট ইজ অ্যামেজিং, রিয়েলি হ্যাটস অফ বস। হ্যাঁ, কিন্তু এই যে যারা এই প্রদীপের তলায় যারা থাকে, মানে যাদের ওপর দিয়ে তেলটা গড়িয়ে পড়ে কিন্তু প্রদীপের আলোয় কোনোদিন আলোকিত হন না, তাদের জন্য তোমরা কিভাবে ওই জন্যই আমরা এই আর্টিস্টদেরকে হ্যান্ড হোল্ড করার চেষ্টাটা এই জন্যই করছি, যে কারণ আমার কাছে একটা খুব মানে ইন্টারেস্টিং জায়গা ছিল যে আমাদের একবার আমরা কুমারটুলিতে যখন নিয়ে যাই, সেখানে দেখেছিলাম যে মানে উনি কিন্তু বেশ অ্যাওয়ার্ড পাওয়া একজন শিল্পী। তাকে এরা সুন্দর, আমাদের যারা এসছেন বিদেশ থেকে তারাও তার কাজ দেখে অত্যন্ত আনন্দিত এবং তাকে ওরা শুটিংও করছেন, সবই হচ্ছে। কিন্তু আমি জানতে পারছি যে ওনার ছেলে বলছে যে না, আমি এইটা নিয়ে পড়াশোনা করব না, আমি বরং অন্য কিছুতে চলে যাই, একটা ডাক্তারি পড়ি, তাহলে আমার নিশ্চিত ভবিষ্যৎ হবে। আমি তোমার হয়তো অনেক নাম হয়েছে বাবা, কিন্তু আমি তো এটা দিয়ে ইকোনমিক্যালি সাস্টেন করতে পারবো না। আরেকজন বলে যে তার মেয়ের পড়াশুনোর
খরচ উনি জোগাড় করতে পারছেন না। এই যে জায়গাটা মানে কুমারটুলির মতন জায়গা যেখান থেকে কিন্তু আমাদের এই সেলিব্রেশনের মূল আধারটাই সেটা, যে আজকে তাদের বানানো জায়গাটাই যদি না থাকতো তাহলে কিন্তু আমার এই পুজো আমি কাকে দেখাবো আর কি দেখাবো। সেই জায়গা থেকেই আমার প্রথম মনে হয় যে না, এই এদেরকে আমরা কি করে আপলিফট করতে পারি। কারণ আপলিফটমেন্টটা তো ধরো আমি আজকে বলে দিলাম, কেউ একজন করলো, এরমভাবে হতে পারে না। সো উই এনশিওরড যে এই 60% অফ দ্য পুজো অ্যাওয়ার্ড মানি শুড গো টু দেম, যাতে তারা নিজেরা টার্মস অ্যান্ড কন্ডিশনস উই হ্যাভ এনশিওরড ইট। না আমরা ওরকম না যে জাস্ট বলে দিয়ে একটা জাস্ট লিখে দিলাম, এরকম না। উই এনশিওর যে দ্যাট ইজ ট্রান্সলেটেড। এটাতে কি সুবিধাটা হয়েছে যে আজকে যার ধরো একটু বিত্তবান সে শিল্পী, সে আজকে তার আন্ডারে কাউকে একটা রেখে তাকে কিন্তু সেই হাতে করে শেখানোর সুযোগটা পাচ্ছে। এবং আজকে আমরা যেটা সারা বছর ধরে সুযোগটা করার, মানে এখনও আমাদের সেটা পুরোপুরি শুরু হয়নি, কিন্তু আমরা যেটা চেষ্টা করছি, এই যে আজকে একটা কাজ হলো, এই কাজটা কি করে ধরো একটা কনস্ট্রাকশন জায়গায় হয়তো কেউ একটা ইন্টেরিয়র ডিজাইনিং করছে, সেখানে গিয়ে কি এই কাজটা কেউ অ্যাপ্লাই করতে পারে? যদি পারে, তার রয়্যালটিটা কি করে এর কাছে পৌঁছানো যায়? এটা কিন্তু একটা আইপি তৈরি করা যায় এটা নিয়ে। এক্স্যাক্টলি এই জায়গাগুলোকেই যদি আমরা করে দিতে পারি, আমাকে কিন্তু তার কর্মসংস্থান, তার যে ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির প্রশ্নটা উঠছে, সেটা নিয়ে আর ভাবতে হবে না। তখন তার কিন্তু অ্যাপ্লিকেবিলিটিটা অনেক জায়গায় বেরিয়ে আসবে। সেই অ্যাপ্লিকেবিলিটিটা কি করে বেরোনো যায়, তার জন্য একটা ইনোভেশন শোকেস বোর্ড করার চেষ্টা করছি। এখান থেকে এই আর্টিস্টদের ভাবনাটাই নিয়ে আরেকজন শিখলো, সে আবার সেটাকে অন্য আরেকটা জায়গায়, তাহলে কি একটা কমিউনিটি তৈরি হবে, যে কমিউনিটি কিন্তু শুধু দুর্গাপুজোকেই সম্ভ্রান্ত করবে না, তারা কিন্তু আরও দিকে তাদের জায়গা খুলে যাবে। পরবর্তীকালে তারা হয়তো এই গ্লোবাল যারা আসছেন তাদের সাথে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়ে সেই সমস্ত জায়গায় তাদের আর্টের কথা দেখাতে পারবেন। এটা হচ্ছে বলতে পারো ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আমরা যদি সেইভাবে দেখি, মানে তোমাদের অর্গানাইজেশন একটা বেসিক্যালি টোটাল ইকোসিস্টেম মানে ক্রিয়েট করছে, যাতে মানে টপ টু বটম যারা আছে প্রত্যেকেই যাতে সমানভাবে মানে হেল্পটা পেয়ে যায়। একদমই তাই। আচ্ছা, কিন্তু এবার একটা কথা বলো আমাকে, তুমি তো পৃথিবীর বহু দেশে ঘুরেছো, ধরো ইন্ডিয়ার টেরাকোটা, মানে মহেঞ্জোদারো হরপ্পাকে আমি যদি একটা সময় ইন্ডিয়া মানে একসঙ্গে হিসেবে ধরি, সেই হিসেবে যদি বলি ইন্ডিয়ার টেরাকোটা, বা এখনও আমাদের বিষ্ণুপুরের যেটা আছে টেরাকোটা শিল্প, যেটা সেটা নিয়ে বিদেশে কীরকম সাংঘাতিক, মানে ইনফ্যাক্ট এটাও একটা রিজন ছিল। মানে কোনটা? এই বিষ্ণুপুরের টেরাকোটা, এটা আমার নিজের চোখে দেখা একটা ঘটনা। বিদেশে আমি যখন ছিলাম, লুসার্ন বলে একটা জায়গা আছে সুইজারল্যান্ডে, সেখানে একটা ইন্ডিয়া ডে প্রোগ্রামে আমি বিষ্ণুপুরের টেরাকোটা মূর্তি একজন বিদেশি মানুষকে 80 ইউরোতে কিনতে দেখেছি। 80 ইউরোতে। এবং সেখানেই আমার আরও প্রথম মনে হয় যে আমরা বোধহয় আমাদের যে নিজস্ব ক্ষমতা, তার হয়তো সঠিক মূল্যায়নটাই করছি না। আজকে এই ঘটনাটা আমি হয়তো দেখেছি 2012-তে। এর পরবর্তীকালে প্রচুর রিসার্চ আলটিমেটলি বেরিয়ে এসেছে, যেমন ব্রিটিশ কাউন্সিলের একটা রিপোর্ট আছে আইআইটি খড়গপুরের সাথে, যেটা এই কথাটাই বলে। তারপরে ইউনেস্কোর যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ট্যাগটা এলো, সেখানেও এটাকে ওই জন্য ওইভাবে ধরা হয়েছে, তার ইকোনমিক পোটেনশিয়াল, ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হয়েছে। এই পোটেনশিয়ালটা ওটা জাস্টিফাই করে। আমরা কিন্তু এটা আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই জিনিসটাই হচ্ছে। আমরা হয়তো অত্যন্ত আবেগপ্রবণ হয়ে, হ্যাঁ নিশ্চয়ই আমাদের প্যাশন থাকবে কলকাতার দুর্গাপুজো নিয়েই, আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতির মধ্যে সেটা আমাদের প্যাশন নিশ্চয়ই থাকবে, কিন্তু একটা বিদেশি মানুষের কাছে ইন্টারেস্টিং গল্প হয়। মানে কলকাতার যে ঢাক, এই ঢাকটা দেখে আমাকে একজন ইন্টারেস্টিং বলেছিলেন, একজন স্কট ভদ্রলোক। উনি বলেছিলেন, জানো আমাদের ওখানে একটা ডালভিনি বলে একটা স্কচ ফ্যাক্টরি আছে, সেখানকার যে পিটেড ড্রামটা, ইট লুকস এক্স্যাক্টলি লাইক দিস। আমরা কিন্তু কোনোদিন এই কম্প্যারিজনগুলোর কথা ভাবিনি, কিন্তু উনি এসে সেই পার্সপেক্টিভটা আমাদের দিলেন যে এই ঢাকটার মধ্যেও কিন্তু একটা স্টোরি টেলিংয়ের জায়গা আছে। তাহলে যে মানুষটা সারা 11 মাস সে হয়তো অন্য কাজে ব্যস্ত, সে এসে এই ধরনের একটা আওয়াজ বের করতে পারে এরকম একটা ইনস্ট্রুমেন্ট থেকে, সেই ইনস্ট্রুমেন্টটা একটা গ্লোবাল মানুষের কাছে অ্যাপিল আছে, অন্য দিক থেকে সে সেটাকে দেখতে পাচ্ছে এবং ভাবছে যে এটার মধ্যে দিয়ে মিউজিক বেরোতে পারে। তার মানে তার শিল্পী সত্তাটার কতটা ভ্যালু আছে ভাবতে পারা যায়। এক্স্যাক্টলি। মানে এবার তাকে যদি আমি ব্যবহার করতে পারি সঠিক জায়গায়, তাহলে তো এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেরও তো জায়গা থেকে যদি আমি দেখি, তারও তো একটা ইকোনমিক আপলিফমেন্টের জায়গা আছে।
আমরা তো তার জাস্ট সূত্রধরটা হতে পারি। এই জায়গাগুলো যদি ওপেন হয়, ইকোসিস্টেমটা যদি তৈরি হয়, তখন কিন্তু এই প্রত্যেকে, আমার দুর্গাপুজোর সবচেয়ে ভালো লাগাটা কোথায় জানো? কোথায়? যে এই যে ধরো আমরা কথা বলছি যে যারা ধরো প্যান্ডেল বানাচ্ছে, যারা ধরো লাইট করছে, যারা প্রতিমা বানাচ্ছে, এদের কথাটা আমাদের ভীষণভাবে আসে। কিন্তু যারা ধরো সিকিউরিটি গার্ডের কাজ করছে, যারা এই পুরো দুর্গাপুজোর ঘটে যাওয়ার পর ক্লিনিং এর কাজ করছে, বা যারা হয়তো এই পুরো পুজোর ক্রাউড ম্যানেজমেন্টের কাজটা করছে, এই যে ভলান্টিয়ার্স যারা রয়েছে, ভলান্টিয়ার হিসাবে কাজ করছে, দুর্গাপুজো দেখিয়ে দিয়ে গেছে যে কতটা ইনক্লুসিভিটি আসা যায় একটা ফেস্টিভ্যালকে ঘিরে। ইকোনমিক বেনিফিট যেমন আছে, তার ইনক্লুসিভিটি আছে, তার মধ্যে ডেমোক্রেটাইজেশন অফ এমপ্লয়মেন্ট আছে, অ্যান্ড ডিগনিটি অফ লেবার আছে। সেই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু সবাই এক হয়ে এই জায়গায় পৌঁছাই। এইটার মতো অসাধারণ জিনিস হয় না। আর নম্বর যদি দেখি, ধরো 3 লাখ মানুষ এই শুধু এই সময়টায় ইকোনমির মধ্যে ঘোরাফেরা করছেন, প্রায় 1 কোটি মানুষ এই পুরো কর্মকাণ্ডের সাথে যুক্ত। আমি সামান্য যদি একটা স্পন্সরশিপ অ্যাডভার্টাইজমেন্ট করছি, 1 কোটি বলতে মানে গ্রাম বাংলায় যারা ধরো আজকে একটা বানাচ্ছে, এই যে একটা দুর্গা ঠাকুরের গয়না যেটা করছে বা সে বানাচ্ছে, কেউ হয়তো আজকে একটা এখানে ফ্লেক্স লাগাচ্ছে, তার পেছনে হয়তো আরেকটা লোক কাজ করছে। এই রকম করে যদি আমি ধরি, প্রায় 1 কোটি মানুষের জাস্ট 6 মাসের কর্মসংস্থানে একটা স্টেটের প্রায় 2.5 থেকে 3% জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে। ইট ইজ অ্যামেজিং। এবং এই জায়গাটাকে যদি আমরা ধরে রাখতে পারি, this in itself will become one of the greater contributors to the Bengal growth story. Why not? ফ্যান্টাস্টিক, এক্স্যাক্টলি, হোয়াই নট? তার মানে ইউরোপের যে অনেক ছোট ছোট দেশগুলো আছে, তাদের যা টোটাল ইকোনমিক সাইজ, তার থেকে আমাদের উরুগুয়েকেই যদি আমি ধরে নিই, আচ্ছা উরুগুয়ে, হ্যাঁ তুই বল। উরুগুয়ের থেকেই তো এটা বড়। উরুগুয়ের টোটাল যে জিডিপি যেটা, তার থেকেই তো 84,000 কোটি টাকা বেশি। কি বলছো? একদম, শ্রীলঙ্কার থেকে বেশি ফর দ্যাট। হ্যাঁ, শ্রীলঙ্কা তো অবভিয়াসলি জানি সবাই, মানে উরুগুয়ের খবরটা সাধারণত আমরা ভাবি না, বাঙালি কখনো আমরা আসলে ওই নম্বরটা দিয়ে কখনো যাচাই করি না তো। হ্যাঁ, কারণ মানে বিদেশ মানে একটা বিষয় আমাদের কাছে সবসময় মনে হয় যে ওরা তো, ওদের কাছেও কিন্তু এটার একটা ভ্যালু হতে পারে, কিন্তু সেই স্টোরি আমাকে বলতে হবে। আমি যদি সেই স্টোরি না বলি, তার বাকেট লিস্টে যদি আমার এটা না আসে, তাহলে তার কাছে সেটা অজানাই থেকে যাবে। কারণ আমি কিন্তু আমার জায়গা নিয়ে গর্বিত হব, কিন্তু তার কাছে আমার জায়গার কি ভ্যালু, তার কাছে তো আমার সেই গর্বটা পৌঁছে দিতে হবে, তবে তো সে সেই জিনিসটা ফিল করবে। মানে এখন তুমি বলছো যে তার মানে ইট ইজ দ্য হাই টাইম, মানে যখন এই ট্রানজিশন অফ পিরিয়ডটা চলছে, মানে দাদুরা বাবারা যখন দুর্গা ঠাকুর বানাচ্ছেন এবং নেক্সট জেনারেশন চাইছে ডাক্তার হতে বা অন্য কোনো প্রফেশনে শিফট করার জন্য, সো ব্র্যান্ডিং অফ মা দুর্গা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে গ্লোবাল ব্র্যান্ডিং একদম। এবং গ্লোবাল ব্র্যান্ডিং এর সবচেয়ে সুবিধা হচ্ছে এরকম কিন্তু নয় যে অনেকের কাছে হয়তো এটার মিস ইন্টারপ্রিটেশনও আছে, যে তারা হয়তো মনে করতে পারে যে আমরা কি তাহলে বিদেশি মানুষদের মানে ভ্যালিডেশনের অপেক্ষা রাখছি। আমার বক্তব্য কিন্তু একেবারেই না। রাদার আমি তো বলবো যে তারা যেটা জানে না, তারা অন্য জিনিসকে ভ্যালিডেট করেছে, যে এই জিনিসগুলো তাদের কাছে তাদের চক্ষু উন্মেষণের জন্য এটা আরো জরুরি জায়গা, এবং সেটার ক্ষমতাটা আমাদের এই দুর্গাপুজোর আছে, এবং সেটা যারা করবে, যারা এটায় কন্ট্রিবিউট করবে, তাদের আপলিফমেন্টের দরকারটা সেই কারণেই আরো আছে। হ্যাঁ, মানে ধরা যাক কেউ বিদেশি এলেন, হয়তো বিষ্ণুপুরে কোনো একটা হোটেলে গিয়ে উঠলেন, ওখানে 7 দিনের ওয়ার্কশপ করলেন স্কাল্পচারের ওপরে, একদম। এবং তাতে কি হচ্ছে, তাতে সে যেমন জানতে পারছে যে এরা কি করছে, তিনি কিন্তু তার গ্লোবাল এক্সপিরিয়েন্সের এক্সপোজারটাও তার কাছে পৌঁছে দিতে পারে, মানে কোয়ালিটি আপগ্রেডেশনটাও কিন্তু সেখান থেকে তৈরি হতে পারে, মানে নট অনলি ফাইন্যান্সিয়ালি বাট ইন টার্মস অফ কোয়ালিটি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। কারণ এই যে আইপির কথা আমি বলছি, ইন্টেলেকচুয়াল ক্যাপিটালও তো এক ধরনের আইপি। হ্যাঁ, আমরা ওটা দিয়ে শুরু করেছিলাম, মানে আড্ডা মারতে বাইরে আমরা যখন গল্প করছিলাম, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ ওয়ান অফ দ্য লিডিং ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। একদম, মানে সেটা এখন আসার পর স্বীকৃত আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটা আমাদের যখন এরকম একটা অপুলেন্স আছে, আমরা সেটাকে কেন হেলায় নষ্ট করব? সেটাকে ইনফ্যাক্ট করছি রাদার, সেটা কেন করব, সেটাকে আমরা পৌঁছে দিতে পারি তো এভাবে, সেটাই আসলে উদ্দেশ্য। আমি মানে উইথ ইউর IIM ব্যাকগ্রাউন্ড, ম্যাকেনজি, এগুলো যদি ধরি, মানে হাউ টু টেক ইট ফরওয়ার্ড, মানে টেক ইট ফরওয়ার্ড বলতে আমি বলতে চাইছি এই বিশ্বায়নটা বা গ্লোবালাইজেশনটা। ধরা যাক আমি চাইছি ল্যাটিন আমেরিকাকে এবার টার্গেট করব, মানে আমরা যেমন বইমেলায় যেমন করি না, এবছর বাংলাদেশ, পরের বছরে তো দেখা গেলে ইউরোপের কোনো একটা দেশ, এইভাবে যেভাবে আমরা ভাগ করে করি। তো
তোমরা কি তোমাদের সংস্থার মাধ্যমে মানে ধরুন বিভিন্ন দেশের, তো 8টা দেশ নিয়ে কথা হলো, এটা তো অলরেডি জেনেই গেছে, কিন্তু বিভিন্ন ছোট ছোট দেশও না আছে। আমরা সব জায়গায় পৌঁছাচ্ছি, মানে মানে তোমাদের কর্মকাণ্ডটা বেসিক্যালি জানতে চাইছি, যে মানে আমরা পৌঁছানোর এই জন্যই চেষ্টা করেছি মানে এটা খুব দারুণ একটা যে মানে site আমরা একটা। আমরা কেনিয়ায় খুঁজেছি, কেনিয়াতে? আমরা নেপালের থেকে শুরু করে কেনিয়া, আচ্ছা। আমরা নরওয়ে থেকে শুরু করে নাইজেরিয়া। ওখানে এক্সপিরিয়েন্স বলো, কেনিয়ার একটু এক্সপিরিয়েন্স। মানে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে এটাও না, আলটিমেটলি মানে অনেকে আবার এটাতে একটু মানে সাউথ পয়েন্টের কথা বললে অনেকের মনে হবে যে বারবার সাউথ পয়েন্টের কথা ফিরে আসে, কিন্তু সাউথ পয়েন্টের এই যে কানেকশনসটা যেহেতু আমাদের এই যে একটা নাম্বারস প্রত্যেক বছর বেরোনো, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয় এখানে। আমরা যখন খুঁজতে শুরু করেছিলাম কিন্তু পয়েন্টার কেউ আছে কি, সেই থেকে খুঁজি এবং তার সূত্রে কেউ না কেউ কিন্তু চেনা বেরিয়েই আসে, এবং এই কারণে তাদের সাথে কানেকশনটা কিন্তু একটা বেশ আত্মিক যোগাযোগের জায়গায় গিয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু মজা করতে করতে এরকম অনেক ঘটনা ঘটিয়ে ফেলি। মানে আমরা একটা অর্গানাইজেশন তৈরি করলাম যেটাকে আমরা বললাম যে গ্লোবাল কানেক্ট। ওকে সেটা হেরিটেজ বেঙ্গল গ্লোবাল বলে আরেকটি সংস্থার সাথে আমরা টাই আপ করলাম। ওকে। দিয়ে সেই হেরিটেজ বেঙ্গল গ্লোবাল গত 3 বছর ধরে লন্ডনের বুকে থেমস দুর্গা প্যারেড করে কলকাতার দুর্গা পুজোকে প্রমোট করার জন্যে। Amazing. এবং সেইখানে সেই সংস্থার কর্ণধারও একজন পয়েন্টার, অনির্বাণ মুখোপাধ্যায়, এবং তিনি যেটা ইনশিওর করেছেন যে লন্ডনের টাওয়ার ব্রিজ কিন্তু এমনিতে খোলা হয় না, আচ্ছা। কিন্তু মা দুর্গা যাচ্ছেন, আমাদের আইডল যাবে, তিনি তো মাথা নিচু করে যাবেন না, তাই ওই টাওয়ারটা খুলে দেওয়া হয়। আচ্ছা, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ এইটা রেসপেক্ট। কিন্তু অনির্বাণদার কন্ট্রিবিউশন টু বেঙ্গল, টু কলকাতার দুর্গাপুজো। এবং সেই কলকাতার দুর্গাপুজো কিন্তু পিটারবোরো মিউজিয়ামে এখন রাখা আছে, যেটা গত বছর থেমসে ঘুরেছিল। মানুষ কিন্তু দেখতে পাচ্ছে এবং জানছে যে কলকাতায় দুর্গাপুজো বলে একটা জিনিস হয়। তো আমরা এইভাবে বিভিন্ন সংস্থার সাথে টাই আপ করেছি, বিভিন্ন লোকজন যারা এই দুর্গাপুজো বিভিন্ন জায়গায় করছেন তাদের কাছে পৌঁছেছি, কারণ তার সাথেও কিন্তু একটা ব্যবসায়িক দিকও জড়িয়ে আছে। কারণ তারাই হচ্ছে সেই জায়গায় পৌঁছেছেন, বহু বছর ধরে রয়েছেন, দুর্গাপুজো করছেন, মানে তারা তো সেখানে একটা কর্মকাণ্ডর সাথেও যুক্ত। তাহলে সেই কর্মকাণ্ডর সাথে কি আমাদের এখানকার কর্মকাণ্ডের মানুষের ব্যবসায়িক লেনদেন করার সুযোগ হতে পারে, সেটা নিয়েই প্রথম বেঙ্গল গ্লোবাল কানেক্ট মিটও আমরা গত বছর করেছি, যেখানে 15টা দেশের রিপ্রেজেন্টেশন ছিল কলকাতায়। কলকাতায় করেছি, এটা কিন্তু বিদেশে করিনি। 15টা দেশের মানুষের রিপ্রেজেন্টেশন কলকাতায় নিয়ে এসে করেছি। মানে মা দুর্গার সঙ্গে মা সরস্বতীও থাকেন, এমনি মা লক্ষ্মীও থাকেন। আমরা মানে বাঙালিদের মধ্যে একটা ধারণা আছে মা দুর্গা মানে হচ্ছে ধর্ম, অষ্টমীর অঞ্জলিটা পর্যন্ত আমরা একটা ধর্ম ভাব থাকে, কিন্তু বাকিটা যদি আমরা দেখি সেটা তো সম্পূর্ণভাবে আমার নিজের ব্যক্তিগত আচরণের জায়গা। এক্স্যাক্টলি। কিন্তু বাকি যে আর্টটা, শুধু আর্টটাকেই যদি আমি ধরে রাখি, এই আর্টটাই ইন ইটসেলফ ইজ গুড এনাফ ফর এন্টায়ার গ্লোবাল ট্যুরিজম টু কাম টু কলকাতা। মানে আমি তো বলতে পারি শুধু দুর্গাপুজোকে না ধরে, আমি যদি একটা অক্টোবর ফেস্টিভ্যালের জায়গায়, অক্টোবর টু ডিসেম্বর, হ্যাঁ এরকম একটা ফেস্টিভ্যালের জায়গায় ধরি, যাচ্ছিলাম, তাহলে কলকাতার দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব কটাকে যদি ধরে নিই, মানে কলকাতা না বলে বেঙ্গল বললে আরো বেটার, এই পুরো জায়গাটাকে যদি আমি ধরতে পারি, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা কিন্তু প্রত্যেকের কাছে একটা অ্যাপিল ক্রিয়েট করতে পারে, যেটার পেছনে আবার তারা যদি ফিরে আসে দেখতে, তো সেই জায়গাটা। এবং আমার কাছে একটা খুব আনন্দের স্টোরি আছে, তোমাকে বলি। আমাদের 2 বছর আগে যে আমাদের এই গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিল অ্যালিস, তার এই দুর্গাপুজোর এক্সপিরিয়েন্স এত ভালো লেগেছে, এবার সে তার নিজের মাকে এবং বন্ধুদের নিয়ে আসছে। ও তাই? আরে অ্যামেজিং। মানে তোমাদের অ্যাচিভমেন্ট এটা। মানে অনেক সময় তো অনেক জিনিস, সব জিনিস হয়তো ইকোনমিক্যালি ওইভাবে ট্রান্সলেটেড হয় না, কিন্তু এই ইম্প্যাক্টটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে সে কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করে তার ফ্যামিলিকে নিয়ে আসতে চাইছে এটা এক্সপিরিয়েন্স করানোর জন্য। তার মানে বোঝা যায় যে দুর্গাপুজোর ক্যাপেবিলিটিটা ঠিক কোথায়। আচ্ছা, এটা কি এটাও মিন করে যে আমরা যারা আপামর বাঙালি আছি, মানে আমরা যার জন্য অনেকটাই ফেমাস, যে ওয়ার্মথ অফ হার্ট, উনি অ্যালিস যখন ব্যাক করে গেলেন, এখানে যে রিসেপশনটা পেয়েছিল, তোমরা ধরো একটা 5 স্টার টাইপের দিয়েছো, বাট রাস্তায় বেরিয়ে কেউ ফুচকা খাচ্ছে বা একজন ঝালমুড়ি খাচ্ছে, বা রাস্তায় গিয়ে গুড মর্নিং ম্যাডাম বলাটা, মানে এই যে ফিলিংটা, একদমই তাই। আমাদের কিন্তু কৃষ্টির মধ্যেই সেটা আছে। আমাদের যে ওয়ার্মথ, এই ওয়ার্মথের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা আছে। এবং আমরা কিন্তু ওই জন্যই, মানে আমরা কিন্তু জাস্ট অ্যাজ আ ট্যুরিজম অপারেটর কাজ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে তাদের যে এক্সপিরিয়েন্সটা,
তাদেরকে নিয়ে এসে ইমার্সিভ এক্সপিরিয়েন্স বলতে যেটাকে বোঝানো হয় আমরা সেটা করার চেষ্টা করছি। ট্যুরিজমের জায়গাটা ইজ জাস্ট লাইক আ ব্রিজ উই আর ওয়ার্কিং, কারণ তারা তো শুধু অথেন্টিসিটি খুঁজছে না, তারা একটা লজিস্টিক্সও খুঁজছে, Correct, একটু correct, কমফর্ট correct. সেফটি খুঁজছে। সেই জায়গাটাকে ব্রিজ হিসেবে হয়তো ট্যুরিজমের জায়গাটা আসছে, কিন্তু একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স যেটাকে বলে, যে আমার ধরো আমি আজকে একটা দুর্গাপুজোয় এলাম, দেখলাম কেউ একটা আরতি করছে, চলে গেলাম, তাহলে তো আমার ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা হবে না। আমি যদি দেখছি যে কোথাও একটা সন্ধি পুজোর সময় কেউ একটা ধুনুচি নাচ করছে, আমি তার মধ্যে যখন পার্টিসিপেট করব, আমি কিন্তু সেই ওয়ার্মথটা ফিল করতে পারবো। এক্স্যাক্টলি। বা আজকে ধরো ঢাকের লড়াই চলছে কোথাও, আমি বাজাতে বাজাতে দেখতে পেলাম যে সে দুটো ঢাক তার দাঁতের মধ্যে ধরে বাজাচ্ছে, হ্যাঁ। এবং তার মধ্যে আমি ভাবছি যে আমি কি করে কন্ট্রিবিউট করতে পারি, তখন কিন্তু সে এগিয়ে আসবে। এই ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা করানোটাই আমাদের মূল উদ্দেশ্য, যাতে সে এটা না ভাবে যে আমি আর 5টা ফেস্টিভ্যালের মতো গেলাম, একটু দেখলাম আর একটু চলে এলাম। তাহলে কিন্তু আমি যে অ্যাম্প্লিফিকেশনের কথাটা তোমায় বললাম, যে দুর্গাপুজোর যে ইনহেরেন্ট ক্যাপেবিলিটিটা, সেটা কিন্তু আর আমরা ধরতে পারছি না। সেইটাকে ধরানোর কাজটাই আমরা করছি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। কিন্তু আমাকে একটা কথা বলো, কোন একটা ফরাসি চ্যানেল বোধহয় একবার দুর্গাপুজো কভার করেছিল, ওটা কি গত তোমাদের বছর। ওটা কি তোমাদের থ্রুতেই এসেছিল? হ্যাঁ, আমাদের হ্যাঁ, আমি ফরাসি ভার্সনটা দেখেছিলাম আমি। হ্যাঁ, ওই গত বছর উনি আমাদের হয়ে জিএসওইর হয়ে ভিজিট করতে ও এসেছিলেন, তাই নাকি? আচ্ছা। এবং উনি এই কর্মকাণ্ডটা দেখে এতটাই ইনফ্লুয়েন্সড হয়ে যান, উনি খুঁটিয়ে খুঁটিয়ে তার একদম ভিত অবধি গিয়েছিলেন যে কোথায় ফুল পাওয়া যায়, কোথায় ঠাকুর তৈরি হয়। উনি যেরকম প্রতিমা দর্শন করছে মানুষ তুলেছেন, যেরকম আমাদের যে দুর্গাপুজো হয় তার প্যান্ডেল, তার কারুকার্য, সেগুলোও তুলেছেন। উনি কিন্তু একদম মল্লিক ঘাটে যেখানে ফুলের মালা গাঁথা হয়, হ্যাঁ। সেখানেও গেছেন, কুমারটুলিতেও গেছেন। এই পুরো জিনিসটাকে নিয়ে 10 মিনিটের একটা ডকুমেন্টারি হয়েছিল, তুমি হয়তো সেটার কথাই বলছো, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। TF1 চ্যানেলে। হ্যাঁ, হ্যাঁ। সেই পুরো ব্যাপারটা উনি করেছিলেন, এবং হ্যাঁ, আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম। মানে ইউ আর ডুইং অ্যান অ্যামেজিং জব। মানে আমরা সাধারণ লোক, সাধারণ বাঙালিরা এটা জানি না। হ্যাঁ, কিন্তু তোমাদের কোনো বিজ্ঞাপনও নেই কিন্তু ইনফ্যাক্ট। না, আমরা অ্যাকচুয়ালি একটু বিজ্ঞাপন অ্যাভার্সই বলতে পারো, কারণ আমরা ঠিক বিজ্ঞাপন করে মানুষকে নিয়ে আসার চেষ্টা করছি না। আমরা ঠিক কিছু মানুষকে তার এই অথেন্টিক এক্সপিরিয়েন্সটা এবং তাদের মাধ্যমে ওয়ার্ড অফ মাউথেই যাতে এই জিনিসটা আরও ছড়ায়, সেটারই চেষ্টা করেছি। বরং আমি কি চেষ্টা করব, আমার নিজের ঘরটাকে আমি যদি ভালো করে গোছাই, তাই আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেটুকু হয় সেটা কিন্তু জিএসওই অ্যাওয়ার্ডটা নিয়ে হয়, কারণ যাতে ওই জিনিসটা করে একটা আমি পুল অফ ভালো দুর্গাপুজো প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তাই সেইটুকুর জন্য যেটুকু অ্যাডভার্টাইজমেন্ট দরকার আমরা করি, বাকিটা কিন্তু আমাদের চেনাশোনা পরিসরের মধ্যেই যে মানুষজন রয়েছে তাদেরকে কানেক্ট করে নিয়ে আসার চেষ্টা করি। আমি যদি আবার ব্যাক করে যাই তোমার MIT ডেজে বা ম্যাকেন্সিজে চাকরির পিরিয়ডটা, যে কোনো একটা অর্গানাইজেশন প্রফিটেবিলিটির পেছনে দের ইজ এ ট্রিমেন্ডাস র্যাট রেস। ইন্ডিয়ায় হোক কি US হোক কি মঙ্গোলিয়াতে হোক বা বাংলাদেশেই হোক। তো দুর্গাপুজোকে যদি ঠিক মতন গ্লোবালাইজেশন করা হয়, মানে ইন টার্মস অফ CAGR গ্রোথ, তোমার কি ধারণা? আমাদের বছরে 15 আমার থেকে যা 20%? আমি দেখতে পাচ্ছি যে যদি আমরা প্রপারলি এই জিনিসটাকে তৈরি করতে পারি এবং এই জায়গাটা যদি নিয়ে যাওয়া যায়, এই ইকোনমিটা বাই 2035 শুড বিকাম আ 2 লাখ ক্রোর ইকোনমি। 2 লাখ ক্রোর। অ্যান্ড এবং তার কিন্তু সাইন্স আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো, আজকে যদি রিটেল সেগমেন্ট বা ই কমার্সের সেগমেন্টটা আমরা দেখি, 20 থেকে 25% গ্রোথ শুধু এই পিরিয়ডে সেলসে হয়। এই 25% গ্রোথ ইন রিটেল ইজ আ ম্যাসিভ ফিগার। মানে যে কোনো মানে ওয়ার্ল্ডের টপ লেভেল কোম্পানি হয় না, এবং সেটা হয়তো তাদের সারা বছরেও হয় না। এক্স্যাক্টলি, এটা কিন্তু এই 6 মাসের মধ্যে ঘটে যাচ্ছে, মানে মাল্টিপ্লাইড বাই 2 এবং অ্যানুয়ালি হলে মাল্টিপ্লাইড বাই 2 একদম। এবং সেই যে জায়গাটা কন্ট্রিবিউশন হচ্ছে, সেই সময়ের মধ্যে যে মানুষগুলো এমপ্লয়েড রয়েছে তারাও কিন্তু সুস্থ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এটা ভাবো যে এই সময় কিন্তু সবাই ভাবছে যে কি করে দুর্গাপুজোর এই জিনিসটার মধ্যে আমার একটা কন্ট্রিবিউশন হতে পারে। যে ফুড বানাচ্ছে সেও কিন্তু ভাবছে যে আচ্ছা, আমি কি এমন কোনো স্পেশাল ফুড বানাবো যেটা আরও 4টে লোক এসে আমার স্টল থেকেই নেবে। তো এই যে সুস্থ ভাবনা চিন্তার যে বহিঃপ্রকাশ, সেটার মধ্যে থেকেও তো আরেকটা আপলিফমেন্ট হবে, যেটা তুমি ইন্টেলেকচুয়াল ক্যাপিটালের কথা বলছো। ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল তো জাস্ট একদিনে তৈরি হবে না। এই জিনিসগুলোকে নিয়ে যখন সে সুস্থভাবে ভাবছে আমি একটা ব্যবসা করব,
ব্যবসা করতে গেলে এইটার সাথে যখন আমার লিঙ্কড হচ্ছে তখন আমার এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, এবং সেইটাকে আমি কিভাবে সাস্টেন করব সেটার মাথাতেও যখন আসছে তখনই তো আমার গ্রোথটা বেড়ে যাবে। কারেক্ট। এই সাস্টেনেবিলিটির দিকটা নিয়েই আমাদের কাজ, যে যাতে এই দিকটা যদি আমার ঘরটা তৈরি থাকে তাহলে কিন্তু আমি ঘরটা আমার অতিথির জন্য ওপেন করতে পারবো। মানে তুমি পুরোপুরি তোমরা অর্গানিক গ্রোথে বিশ্বাস করো। একদম। এবং অর্গ্যানিক গ্রোথ সাস্টেনেবল। এবং এটা দেখাও গেছে, মানে তুমি যে আমার রিসার্চের কথাটা যখন বললে, Correct. রিসার্চের মধ্যে দিয়ে আমি কিন্তু এই বিজনেস মডেল যখন আমি টেস্ট করেছি সেখানেও এটা দেখা গেছে যে যারা এই দিকটা বুঝতে পেরেছে যে আমি একটা হয়তো কাউকে জিজ্ঞেস করলাম যে তুমি কি চাও, ভার্সেস সে কি করে সেটা অবজার্ভ করে তার দিকে যদি আমি এগিয়ে দিতে পারি, তার কিন্তু দুর্দান্ত ভ্যালু হয়, এবং সেই ভ্যালুটা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথের দিকেই দিক নির্দেশ করে। আমরা সেইটা করতে চাই, কিন্তু তার আগে নিজের জায়গাটা গোছাতে হয়, তাই আমরা সেটা গোছাচ্ছি। এক্সিলেন্ট। হ্যাঁ, মানে তোমার বেসিক্যালি পুরো কর্পোরেট যে আমরা থিওরিগুলো বইতে পড়ি সেটাই তো পুরোপুরি ইমপ্লিমেন্ট করেছো বস। হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো লোকে তো থিওরিটিক্যালি দেখে। হ্যাঁ, লোকে কোনো রকেট সায়েন্স নেই, বুঝতে পারছো? একদমই নেই। আমি তো বারবারই বলছি যে এটার মধ্যে হয়তো রকেট সায়েন্স নেই। মানে আই ক্যান ফোরসি, তুমি যখন 2 লাখ ক্রোর বলছো কোনো ক্যালকুলেট করছো না, বিকজ অলরেডি ইট ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড। একদম। এবং ক্যালকুলেট করছি না শুধু না, মানে ক্যালকুলেশনটা আমার জানা, ক্যালকুলেশনটা রেডি হয়ে গেছে বলে আমি বলতে পারছি যে এই যে ক্রিয়েটিভ 10 years down the ইকোনমির line. প্রশ্নটা উঠছে, এই ক্রিয়েটিভ ইকোনমিটা কিন্তু সুন্দরভাবে রেডি রয়েছে। আমরা সেটাকে ক্যাপিটালাইজ কিভাবে করব তার ব্যবস্থাটা করার চেষ্টা করছি। কারণ এই যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ট্যাগ, সেইটাকে ক্যান উই মেক ইট ট্যাঞ্জিবল? এক্স্যাক্টলি। যাতে ওইটাও যেমন আমার ঐতিহ্য, সেই ঐতিহ্যর সাথে আমার এখানকার মানুষের আপলিফমেন্ট। তাহলে গ্লোবাল, যেটা প্রথম শুরু করলাম আমরা, যে গ্লোবাল কমিউনিটি উইথ আ লোকাল ফ্লেভার অ্যান্ড লোকাল কমিউনিটি আপলিফমেন্ট, এটাই হচ্ছে যে কারণে বললাম যে এটা নট অ্যাজ অ্যান অর্গানাইজেশন বাট অ্যাজ আ মুভমেন্ট। এক্স্যাক্টলি। তুমি তো বিদেশে এত জায়গায় এত ফেস্টিভ্যাল কভার করেছো, দুর্গাপুজো বা রিও এই দুটো বাদ দিয়ে অন্য দু একটা ফেস্টিভ্যাল সম্বন্ধে আমি একটু আড্ডা মারতে শুনতে চাই। একদম মানে ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যালের কথা বলি। টমেটো, হ্যাঁ, টমেটোর ফেস্টিভ্যালটা, প্লাস আরেকটা ইন্টারেস্টিং জায়গাটা আমার লেগেছিল, একটা মন্ত্র জ্যাজ ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয়। হ্যাঁ, কোথায় এটা হয়? হচ্ছে মন্ত্র বলে একটা জায়গা সুইজারল্যান্ডে। আচ্ছা, সুইজারল্যান্ডে। হ্যাঁ, এবার এখানে ফ্রেডি মার্কারি ওনার ইয়েতে জন্মদিনে এটা করা হয়, এবং বেশ ইন্টারেস্টিং জিনিস যে সেখানেও কিন্তু আবার একটা ইন্ডিয়ান কানেকশন, তাই? কারণ ফ্রেডি মার্কারি একটা রয়েছে, এবং সেখান থেকে যেটা আসে ওখানেও কিন্তু ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছি। ওখানে কিন্তু ওপেন মাইক থাকে, ওখানে বিভিন্ন এই যে কালচারাল এক্সচেঞ্জের কথাটা তুমি বললে, ওইখানে কিন্তু আমি নোটিস করেছিলাম যে মানুষজন কতটা ওয়াকিবহাল হয়ে সেই জায়গায় পৌঁছেছেন এবং জানার চেষ্টা করছেন যে আজকে জ্যাজের নতুনত্ব কি ঘটছে এবং সেখানে কি আমরা কন্ট্রিবিউট করতে পারি, এবং আমরা অ্যাজ আ কমিউনিটি আমরা কিভাবে এই জিনিসটার দিকে দেখছি, সেই নিয়ে এক্সচেঞ্জ প্রোগ্রামস হচ্ছে। আমার তখন মনে হয়েছিল কেন দুর্গাপুজো নিয়ে সেটা হবে না। দুর্গাপুজো নিয়ে তো এটা কথা বলার অনেক জায়গা আছে, যে আমার শুধু তো দুর্গাপুজোটা না, আমি যদি তার মিথোলজির দিকটা দেখি, আমি যদি তার এন্টায়ার হিস্ট্রিটা দেখি, কিভাবে তার বিবর্তন হয়েছে, সেইগুলো নিয়েও তো আমাদের এই আলোচনা আসতে পারে। ঠিক ঠিক। এই কম্প্যারিজনটা, প্লাস আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম ওখানে মন্ত্র জ্যাজ ফেস্টিভ্যালে প্রায় 15টা মতো ফুড স্টল থাকে। আচ্ছা, সেখানেও কিন্তু আমাদের ইন্ডিয়ার স্টলে ভিড় হয়। তাই? আচ্ছা। তো কিন্তু বিদেশের মতন জায়গাতে ওখানে এত বড় একটা অনুষ্ঠানে মানে 15টাই হয় না, 15টা প্রমিনেন্ট না আরো হয়? আরো আছে, কিন্তু আমি বলছি যে এই যে প্রমিনেন্ট ছিল সেখানের মধ্যেও কিন্তু ইন্ডিয়াকে হাইলাইট করা থাকে। তাহলে আমার যদি সেই জায়গাটা রয়েছে, আমরা নিজেদের জায়গাটাকে কেন এই জায়গায় পৌঁছাবো না? যে যেখানে মানুষ নিজের থেকে আসবে, মানুষকে আমায় বলতে হবে না তুমি দুর্গাপুজো দেখো, সে বলবে যে দুর্গাপুজো আমার লিস্টে আছে, দিস ইজ দ্য থিং দ্যাট উই ওয়ান্ট টু অ্যাচিভ, ইট ইজ মাই ইউএসপি, দ্যাট ইজ মাই ইউএসপি। এবং সেই ইউএসপিটা কিন্তু আমি জোর করে কাউকে প্রুফ করার চেষ্টা করছি না, আমি শুধু চেষ্টা করছি যে যেটা অথেন্টিক এবং যে স্টোরিটা সত্যি জানা দরকার সেটা মানুষ জানুক, জানলে কিন্তু সে অটোমেটিক্যালি বুঝবে যে এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা কি। কারেক্ট। মানে সো তুমি যেটা অর্গানিক বলছো, অর্গানিক্যালি যদি সে চলে আসে, সে কিন্তু আমার লং টার্ম সাস্টেইনড জায়গায়, মানে সাস্টেনেবল একটা ইকোনমিও ক্রিয়েট হবে, প্লাস একটা অনুষ্ঠান বা সেলিব্রেশন, হোয়াটএভার নেম ইউ কল ইট। একদম। মানে সেলিব্রেশন তো মানে এটা ক্রিস্টাল বল নয় যেটা আমি টাচ করব, সেলিব্রেশন তো আমার স্টেট অফ মাইন্ড, আমি ঠিক কিভাবে দেখবো সেটাকে তখন আমি বুঝতে পারবো।
আর ওই যে বললাম যে ইনক্লুসিভিটিটাও পাবো, আমি ইমার্সিভটা পাবো, সব মিলিয়ে আমি জাস্ট একটা মিয়ার স্পেক্টেটর হিসেবে দেখছি না একটা ফেস্টিভ্যালকে, আমি দেখছি কিভাবে আমি তার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে পারি, তখন কিন্তু তার গুরুত্বটা অন্য লেভেলে চলে যাবে। তুমি যখন ইউএসএতে গেছিলে মানে তখন তো দুর্গাপুজোগুলোর সঙ্গে তো যুক্ত ছিলে কিছুটা হলেও অবভিয়াসলি। ওখানে অতটা আমার দুর্গাপুজোর সাথে অতটা যোগাযোগ ছিল না, আমার বরং ইউরোপের দুর্গাপুজোগুলোর সাথে একটু বেশি কোন যোগাযোগ। দেশের ইউরোপের? মানে মেনলি যেহেতু সুইজারল্যান্ডেই আমার কাজের সূত্রে যাওয়া, সেখানে আমার অনেক বেশি যোগাযোগ ছিল। আচ্ছা, ওখানে মানে এই দুর্গাপুজোর উন্মাদনা কি সেরকম এবং থাকে না? ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে ইউএস এর সাথে কম্প্যারিজনে যদি দেখো, ইউএসএ তে কিন্তু কিছুটা ওই উইকেন্ড বেসিসে দুর্গাপুজো Correct, correct, হ্যাঁ, যেটা আমরা আছে। টিভিতেও দেখতে পাই। জুরিখের দুর্গাপুজোটা কিন্তু 4 দিন হয়, হ্যাঁ, এবং সেখানে মহালয়া থেকে সবাই লেগে পড়ে কাজে। আচ্ছা। এবং সেখানে আমাদের এখানের দুর্গাপুজোর মতো পরবর্তীকালে বিজয় সম্মিলনীতে নাটক হয়, কালচারাল অনুষ্ঠান হয়, ভোগের খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়। অ্যামেজিং। আরেকটা এটা ছোট্ট কিন্তু example মানে দিই। বহু বাঙালি হয়তো জানে না। জানে আমরা না। সবাই আমেরিকাকে এত হাইলাইট করা হয় যে মানে না না, ইউরোপে- আচ্ছা আরেকটা উদাহরণ দিই, হাঙ্গেরি। হাঙ্গেরিতে হাঙ্গেরির যে দুর্গাপুজোটাকে আমরা গত বছর রেকগনাইজ করেছিলাম, সেইখানে কিন্তু দুর্গাপুজোর জন্য আলাদা কোনো কমিউনিটি পাওয়া যায়নি, তাই সেখানে দুর্গাপুজো এবং সিন্ধি কমিউনিটি মিলে একটা সেলিব্রেশন হয়। হুম, সেই দুর্গাপুজোর অষ্টমীর দিন সেখানে 4000 লোক খায়। বাপরে 4000 লোক! 4000 লোক মানে এখানকার প্যান্ডেলে 4000 হয় না। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, এই স্টোরিগুলো তো জানা দরকার, Correct. এবং এই স্টোরিগুলোর মাধ্যমেই তো এটা আরো চারিদিকে ছড়াবে। এক্স্যাক্টলি, মানে এটা মানে অসাধারণ পদক্ষেপ তোমাদের ওই অর্গানাইজেশনের। কারণেই এটা ভাবা যে এই জায়গাগুলো তারা যে করছে, তারা তো আমাদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডার, হ্যাঁ, এক্স্যাক্টলি, তো তাদেরকে কেন আমরা রেকগনাইজ করব না? কারেক্ট কারেক্ট। তো সেইখান থেকেই এই ভাবনাটা এসেছিল। আচ্ছা অর্ণব, আরেকটা কথা বলো, এবার যদি একটুখানি ডিটেলসে জিজ্ঞেস করি তোমাকে, এই যে কলকাতা দুর্গাপুজো তুমি বলছো 80,000 কোটি, 60,000 কোটি বা 2 লাখ কোটি, মানে হাউ ডু ইউ ক্যালকুলেট দ্যাট? মানে কিভাবে এটা তো ওটা বললাম যে মানে এটা প্রথম দিকে সেই অর্থে কেউ ভাবেনি। 2013 সালে প্রথম অ্যাসোচ্যাম একটা রিপোর্ট বানিয়েছিল। ওকে, সেই রিপোর্টটার প্রথম এটা বেরিয়ে আসে যে আমাদের এখানে ইকোনমিটা এই জায়গায় এগোচ্ছে শুধু দুর্গাপুজোকে ঘিরে। তার পরবর্তীকালে আইআইটি খড়গপুর, ব্রিটিশ কাউন্সিল মিলে সেটাকে আরও ইনডেপথ অ্যানালিসিস করে, প্রথমবার ইকোনমিক অ্যানালিসিস করা হয় ওটার, এবং সেইটা করতে গিয়ে এই ডিফারেন্ট ক্রিয়েটিভ ইকোনমি জোনটাকে দেখা হয়, রিটেল সেগমেন্ট, ফুড সেগমেন্ট, এই সমস্ত জায়গায় কী কন্ট্রিবিউশন আসছে, প্লাস টার্সিয়ারি ইন্ডাস্ট্রিগুলো। আজকে ধরো এই যে ব্যাম্বু, আমাকে প্রত্যেকটা প্যান্ডেলের জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, তার মানে সেই ইন্ডাস্ট্রিটার কি গ্রোথ হচ্ছে। ওকে, আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, গত প্রায় 15-20 বছর ধরে যদি ইলেকট্রিক সাপ্লাইয়ের ডিমান্ড ধরা হয়, তার গ্রোথ পার্সেন্টেজ যদি আমি ধরি, ইটস এ ম্যাসিভ 600%। আচ্ছা, এবং লাস্ট 10-11 বছরে প্রায় 141%। তার কারণ হচ্ছে এই যে টেম্পোরারি কানেকশনসগুলো নেওয়া হয় দুর্গাপুজোয় লাগবে বলে, এই টেম্পোরারি কানেকশনের ডিমান্ডটা এমন জায়গায় পৌঁছেছে, কিছু কিছু প্যান্ডেলের রিকোয়ারমেন্ট ইজ অলমোস্ট লাইক আ টাউনশিপ। তাহলে সেখান থেকেও আমার কিন্তু একটা ইকোনমিক জায়গা তৈরি হচ্ছে। দ্যাটস অ্যামেজিং। মানে একটা টাউনশিপের একটা মানে শুধু যদি লাইটিং ইন্ডাস্ট্রিটাকে ধরা যায়, ওরা ক্যালকুলেট করে দেখেছেন শুধু লাইট যে জ্বলে তার ইকোনমিটা হচ্ছে 100 কোটির কাছে। 100 crores অনলি 5 দিন 7 দিন যে টেম্পোরারি কানেকশনের মাধ্যমে যে লাইট জ্বলছে, দ্যাট ইজ এ হিউজ সোর্স অফ রেভিনিউ। মানে প্যান্ডেলে একটা ঝাড়বাতি জ্বলছে, হ্যাঁ, সাথে হয়তো চারিদিকে চন্দননগরের যে বানানো সুন্দর সুন্দর গেটের Correct, লাইট correct. হয়, আজকাল তো আরো বিভিন্ন রকমের ইনোভেশন সেখানেও হ্যাঁ, এসেছে, হ্যাঁ। সেই যে লাইটস গুলো জ্বলছে সেইটার মার্কেটটাই শুধু ক্যালকুলেট আর যেহেতু মিটার আছে, ইট জেনারেটস এ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট অলসো, অ্যান্ড গভর্নমেন্ট অলসো প্রোভাইড সাবসিডিজ টু দ্যাট। আচ্ছা, সো ইন্টারেস্টিং, ইট ইজ মানে উইন-উইন সিচুয়েশন ফর এভরিওয়ান। তো যা হয় যে ধরো যে সমস্ত ছোট বাজেটের পুজোগুলো আছে, তাদের যেটা অসুবিধা হয় যে তারা প্রথমে হয়তো সেই পরিমাণ টাকা ইমিডিয়েটলি পে করার জায়গায় থাকে না। তো এদিকে তোমার ইলেকট্রিসিটি পারমিশনস আছে, কেএমসির পারমিশন আছে, সো এটা একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম এখন হয়ে গেছে। তো সেখানে পেমেন্টের জন্য যাদের অসুবিধা ছিল তাদের জন্য গভর্নমেন্ট এগিয়ে এসে সেই সাবসিডির ব্যবস্থাটা করে দিয়েছে, যার ফলে কি যে উইন উইন সিচুয়েশনটার কথাটা তুমি বলছিলে, এটা কিন্তু সত্যি সত্যি ডেমোক্রেটাইজ হয়ে গেছে, যার ফলে একটা ছোট
যে পুজো, আছে হ্যাঁ। সেও থ্রাইভ করছে, একটা বড় পুজো সেই জায়গায় পৌঁছাচ্ছে এবং ওভারঅল ইকোসিস্টেমটা গ্রো করছে। সো ইনফ্রাস্ট্রাকচার লেভেলেও কিন্তু এটা একটা ইকোনমিক বেনিফিট হিসেবে দেখা দিয়েছে। তার মানে যেগুলো ছোট আছে তারা আস্তে আস্তে মাঝারি গোছের দিকে এগিয়ে যেতেও এটা হেল্প করছে। এবং আস্তে আস্তে এই যে আপলিফমেন্ট কমিউনিটির যে যেটা হচ্ছে। ব্যাপারটা, এগুলো কিন্তু কিছু কিছু ইন্টারেস্টিং মডেলসও এখন তৈরি হয়েছে, যে আমার পাড়ার যে পুজোটি সবচেয়ে বড় সেও কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে এসেছে, যে পুজোটা হয়তো একটু ধুঁকছে, তাদের হয়তো সম্ভব নয়, তাহলে আমরা কি তাদেরকে অ্যাডপ্ট করতে পারি যাতে তাদের পুজোটা অন্তত বন্ধ না হয়ে যায়। তাহলে এই যে জায়গাটা, এইটাই কিন্তু কমিউনিটি স্পিরিট, যেটাই কিন্তু এখানে আমি যে ইনক্লুসিভিটির কথা বললাম, বা এই যে কমিউনিটি সবার জন্য এগিয়ে আসা, সবার জন্য অপশন খুলে দেওয়া, সেইটা তবেই থ্রাইভ করবে। এই থ্রাইভিংয়ের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা অর্ণব, তুমি যখন বিদেশে ছিলে, ধর ইউরোপে, ওখানেও তো দুর্গাপুজো হতো এবং ওখানে ক্রিসমাস তো একটা বড় অনুষ্ঠান, মানে পুজোই বলতে গেলে বা অনুষ্ঠান বলা যেতে পারে। তো ওদেরও কি এই কনসেপ্টে হয় যে বড়গুলো ছোটগুলোকে অ্যাডাপ্ট করছে না, ওরা যে যার মতো নিউক্লিয়ার থাকে? ওদের ওখানে তো মানে ঠিক ওইভাবে, মানে দুর্গাপুজোর দিক থেকে যদি আমি ভাবি, দুর্গাপুজো তো আর ঠিক এতগুলো এইভাবে হয় এরকম নয়। হ্যাঁ, এখন হয়তো যেহেতু আস্তে আস্তে আমাদের ডায়াসপোরা ওখানে পৌঁছেছে, একটা মানে সাংগঠনিক দিক থেকেও একটা জায়গায় পৌঁছেছে, তাই হয়তো অনেকগুলো পুজো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা কিন্তু এটাই, যে কি করে এই সমষ্টিগতভাবে এই জিনিসটাকে আমরা একত্রিত করতে পারি। কারণ যা হয়, আমি যখন আমার কালচারের একটা জিনিস অন্য আরেকটা জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, সেখানে কিন্তু আমার একটা ডিপ প্যাশন কাজ করছে। সেখানে যে আমি সবসময় যে একটা মানিটারিলি প্রচন্ড বেনিফিটেড হচ্ছি তা নয়, কিন্তু সেখানেও কিন্তু একটা মজার জিনিস হয়েছে, যে সেখানে সেই ডায়াসপোরার কাছে পৌঁছানোর জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বা স্পন্সরশিপের জায়গাটা আস্তে আস্তে খুলে গেছে। এবং এখানকার যে ব্র্যান্ড, তারা যারা মনে করছে যে তারা আমরা ওই জায়গায় এক্সপ্লোর করতে চাই, আজকে আমি যদি সেই কালচারাল কনটেক্সটটা বুঝে সেই অনুযায়ী এক্সপ্লোর করি, তাহলে কিন্তু আমার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি দেন আমি একটা ব্লাইন্ডলি চলে গেলাম আমার একটা প্রোডাক্ট নিয়ে। সেটা তো সেটার জন্য কিন্তু এই অপরচুনিটিটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে, যাতে কি যে এই যে ইনবাউন্ড প্লাস আউটবাউন্ড যদি একত্রিত হয়, তাহলে ওভারঅল ইকোসিস্টেমে আমার যদি মনে হয় আজকে আমি আমার ব্যবসাটাকে ওখানে শোকেস করতে চাই, তারও যেমন অপরচুনিটি আছে, ওখানকার একটা মানুষের এটা মনে হতে পারে যে আমরা এই অথেন্টিসিটিটা দেখতে একবার যেতে চাই, তাহলে তারাই কিন্তু আবার ঘুরে ফিরে আসবে। এসে কি হবে, সে কিন্তু চাইবে। যেমন আমি গত বছর শুনেছিলাম একটি রেস্টুরেন্ট কলকাতার, তারা কিন্তু ওখানে প্রমোশনটাই শুধু করেছিল, আপনি যখন কলকাতায় আসবেন তখনের জন্য আপনার জন্য এই ডিসকাউন্ট কুপন। আরে বাবা, সো আমি এটা মার্কেটিং এর দিক থেকে যদি আমি ভাবি, অসাধারণ ব্র্যান্ডিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, যে যারাই যখনই কলকাতায় আসছে তারা সেটা পাচ্ছে। তাহলে কি আমি দুর্গাপুজো কেন্দ্রিক আমার যে ইকোনমিটা, সেটা কিন্তু আর শুধু দুর্গাপুজোর মধ্যে আটকে রইল না, এটা রইল কিন্তু সারা বছর ধরে ট্যুরিজম উন্নতিকার হলো, লোকাল বেঙ্গল ইকোনমি, তার সাথে যারা জড়িয়ে রয়েছে সেই সমস্ত প্রান্তিক মানুষের কাছে কিন্তু সেটা রোজগার হিসাবে পৌঁছে যাওয়া। কারেক্ট। তো এইটা হচ্ছে দুর্গাপুজোর সবচেয়ে বড়, ইকোনমির দিক থেকে যদি আমি ভাবি, এইটাই হচ্ছে দুর্গাপুজোর সবচেয়ে বড়, মানে বলে না রেভেলিউশন, যে এই জায়গাটা কিন্তু সবাইকে লেভেল করে দিয়েছে, যে আজকে যে কোনো স্কিলের যে কোনো পর্যায়ের তুমি থাকো, তোমার জন্য কিন্তু দুর্গাপুজো ইকোনমিক্যালি বেনিফিশিয়াল হতে চলেছে। মানে আমি যদি একটু লাইটলি বলি, মানে ভেরি সিরিয়াস নোটও বলি, মা দুর্গা একটা সবার জন্য এফডিআই বা ওডিআই প্ল্যাটফর্ম করে দিচ্ছেন। একদমই মানে একদমই তাই। এবং আমি যদি এটাকে ধরো ফ্রম দ্য মিথোলজি অর দ্য রিলিজিয়াস অ্যাঙ্গেলটাকে বাদ দিই, আমি এই জিনিসটাকে যদি এইভাবে দেখি, যে আমরা মনে করি যে মা দুর্গা এখানে আসছেন তার কিছুদিনের একেবারে নিজস্ব জায়গায়, তাহলে সেই নিজস্ব জায়গা তাকে ঘিরেই তো গড়ে উঠবে। ঠিক সেই একটা মায়ের দিক থেকে যদি আমি ভাবি, মা কি প্রোভাইড করেন, তার সন্তানদের যেন থাকে দুধে ভাতে, একদম এই কথা তো একদম। তাহলে সেই সন্তানরা কিভাবে এই আমার আশাকে ঘিরে একটা জায়গায় পৌঁছাতে পারে, মা দুর্গাই কিন্তু আমাদের পথ দেখিয়েছেন। তো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? অসাধারণ ভাবে তুমি এটা, এবং এই আশীর্বাদটার জন্যই তো আমাদের এই জায়গার সমৃদ্ধিটা এটাকে ঘিরেই। তো এটাকেও তো অস্বীকার করার জায়গা নেই। মানে আমি মিথোলজির দিকটাও ধরলাম, আবার ইকোনমিক দিকটাও ধরলাম, এবং মনে হয় এটার থেকে ভালো আশীর্বাদ আর কিছু হতে পারে না। আচ্ছা, আমাদের দুর্গাপুজো নিয়ে আমরা যদি দেখি সেগমেন্ট ওয়াইজ সেগ্রিগেশন কি করা যেতে পারে? ধরা যাক
তুমি যেমন প্যান্ডেলের কথা বললে, মানে আলোকসজ্জা বললে, তেমনি কুমারটুলি বা মূর্তি নির্মাণ, কিন্তু সেইভাবে যদি আমরা ধরি, ধর সাউন্ড সিস্টেম বা প্রসাদ বিতরণ, এবং এটাও একটা খুব ইন্টারেস্টিং, মানে এটা just তোমাকে জিজ্ঞেস না না করছি, মানে মানে এটা করাই যায়, মানে ইনফ্যাক্ট আমি যে রিপোর্টটার কথা বললাম হ্যাঁ। সেখানেও এরকম যে 10টা ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হয়েছে, Okay. সেখানে এই জিনিসগুলোকে ধরা হয়েছে। এবং এই যে প্রসাদ বিতরণ বা ভোগ বিতরণের কথা বলছো, বিতরণ কথাটার সাথেই কিন্তু লজিস্টিক্সের প্রশ্নটা Logistics. জড়িয়ে আছে। কারণ এরকম আমি দেখেছি যে একটি পুজো হয়তো সেটা কলকাতার সাউথে, কিন্তু তার ভোগের জন্য অনলাইনে অর্ডার এসছে হচ্ছে একেবারে প্রত্যন্ত নর্থ কলকাতার একদম ইন্টেরিয়ার থেকে, আচ্ছা, এরকমও হয়। তো তাহলে এই ভোগটা যখন আমি বিতরণ করছি, তাহলে আমার একজন রাইডার লাগছে কারেক্ট। যে আমার এই ভোগটা আমার প্যান্ডেল থেকে তার কাছে পৌঁছে দেবে সঠিক সময়। তাহলে সেই রাইডারটার জন্য এটা কিন্তু একটা উপরি রোজগারের জায়গা তৈরি হচ্ছে। ভীষণভাবে। তাহলে এটা তৈরি হচ্ছে। ফ্যাশনের দিক থেকে যদি আমি দেখি, আজকে ধরো জামা কাপড়টা চিরন্তন ছিল যে দুর্গাপুজো কেন্দ্রিক, আমাদের এটা ভাবনা একটা ছিল যে পাঞ্জাবি হবে, 4 দিন হ্যাঁ, আমরা 4 4 রকমের রকমের পরবো, নতুন জুতো যে হবে। পোশাক, নতুন জুতোর অ্যাডভার্টাইজমেন্টে ভরে যেত। এক্স্যাক্টলি, এবং খবরের কাগজ থেকে একটা গোটা পেজে জুতোর এই advertise পুরো হতো। ব্যাপারটা আছে সারা বছর, এখন রিটেল আছে, তা সত্ত্বেও রিটেলের যে গ্রোথ ঠিক এই পিরিয়ডকে ঘিরে কিন্তু সেই 25 থেকে 30% করে বেড়ে চলেছে। মানে এইটা এত অনলাইন হওয়ার এত পরে, অনলাইন হওয়ার পরেও, সারা বছর ধরে শপিং হওয়ার পরেও কিন্তু পুজো কেন্দ্রিক যে শপিং সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি, উল্টে আরো বৃদ্ধি পাচ্ছে। কারেক্ট। তার মানে এইটার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। দ্বিতীয় হচ্ছে, আমি যদি জুয়েলারি বা তার আনুষঙ্গিক অ্যালায়েড ইন্ডাস্ট্রিজগুলোকে দেখি, প্রত্যেকটাতেই এটা ট্রিকল ডাউন করে এসছে। এক্স্যাক্টলি। ফুড তো ছিলই, ফুড ছিল। তার সাথে আরও কয়েকটা জিনিস খুব ইন্টারেস্টিং। এই যে ইনস্টলেশনসগুলো হচ্ছে, এই ইনস্টলেশনসগুলো তো আমি ফেলে দিচ্ছি না, ওকে, এই রিউজ হচ্ছে এগুলো। রিউজ হচ্ছে, বিভিন্ন অন্যান্য জায়গায় ব্যবহৃত হচ্ছে, কখনো কখনো সেটা অন্যান্য আরও ফেস্টিভ্যালের জন্য যাচ্ছে। বা আমি হয়তো আজকে একটা প্রোডাকশন করলাম, যে আমি একটা নাচের প্রোডাকশন করলাম বা গানের প্রোডাকশন করলাম বা একটা নাটকের প্রোডাকশন করলাম, এগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় কল শোজের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। প্রোডাকশনটা হলো দুর্গাপুজো কেন্দ্র করে, কিন্তু পৌঁছে গেল এতগুলো জায়গায়। সেখানেও একটা ইকোনমিক ট্রিকল ডাউন বেনিফিটস যেটাকে বলে সেটা আছে। লেখা, আজকে আমাদের দুর্গাপুজো কেন্দ্রিক যে আমরা ছোটবেলায় যে আনন্দমেলা বা এগুলো Exactly. পড়তাম, সেই ধরনের শুকতারা, এই টাইপের অনেক পুজো সংখ্যা বেরোতো, Correct. এখনো কিন্তু বেরোয়, কিন্তু হয়তো ঠিক ওই ফরম্যাটে সবাই যে সেইভাবে এখন ওইটা পড়ছে তা হয়তো মানে নয়। পুজো বার্ষিকী কেনার যে আমাদের যেটা হিড়িক ক্রেজ ছিল, Exactly. তার মানে লিটারেচারেরও একটা জায়গা আছে, সেটার হয়তো সময়ের সাথে সাথে লিটারেচারের যেভাবে হয়তো আমরা আজকে বই থেকে পিডিএফে চলে এসেছি, এই জায়গাটা আছে। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি বলো, আমার কিন্তু এখনো সেই পুজোর বই বেরোনোর এবং বইয়ের নতুন বইয়ের যে গন্ধটা, বইয়ের যে গন্ধটা, সেই বইয়ের গন্ধটা তো feelingsটা, ফিলিংসটা তো আলাদা। তো That is an এরকম emotion. বইয়ের থেকে ওটা এই একটা emotion ইমোশনস ছিল। গুলো যদি আমরা অ্যাকচুয়ালি ভালো করে যদি সঠিক জায়গায় প্লেস করতে পারি, আমার মনে হয় তারও কিন্তু জায়গা আছে। হ্যাঁ, তো নিশ্চয়ই। এরকম ভাবে ধরতে যদি থাকি, তাহলে প্রত্যেকটা স্তরে অনেকগুলো জায়গায় কিন্তু দুর্গাপুজো অত্যন্ত ভালোভাবে ইকোনমিক বেনিফিটস পৌঁছে দিয়েছে। আচ্ছা অর্ণব, এবার আমি আসি, এই যে বিদেশি ট্যুরিজম নিয়ে কথা হচ্ছিল, তার মানে আমাদের হোটেল ইন্ডাস্ট্রিও একটা ম্যাসিভ বুস্ট আপ পাচ্ছে সাংঘাতিক কলকাতা ব্যাপার। এবং আশেপাশে, বা বম্বেতে যদি পুজো হয়, বম্বেতে হয়তো কেউ এলেন সেই সময়, বা বম্বে এখান- কেন, মানে এটা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় হচ্ছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আসামে সমস্ত হচ্ছে, জায়গায় হচ্ছে। ত্রিপুরায় হচ্ছে, সব একদম। জায়গাতেই মানে এনআরআই যারা আছেন তারা আসছেন, প্লাস তাদের বন্ধু বান্ধব আসছে, বা বিদেশিরাও দিয়ে আসছে। সিমিলারলি আমরা এখন, মানে ওটা প্রপার নাউন নেই, হয়ে গেছে ওয়ো, যেটা ওয়ো একটা ম্যাসিভ সার্জ ইন বুকিং হয়, এবং অনেক হিলারিয়াস সাইড 2 ঘন্টা 3 ঘন্টার বুকিংয়ে কিন্তু হিউজ বেড়ে গেছে, মানে বেড়ে যায় ইনফ্যাক্ট পুজোর সময়। একদম। এবং মজার জিনিস হচ্ছে যে এই জায়গাটা যদি আমি দেখি, এয়ারবিএনবি যে কনসেপ্টটা, ওকে, এটাও কিন্তু একটি এ ধরনের ম্যাসিভ বিদেশের একটা কনফারেন্স কাম ফেস্টিভ্যালের কারণেই প্রথম শুরু হয়। আচ্ছা, যারা এটা শুরু করেছিলেন তারা এটা নোটিস করলেন যে এত মানুষ এসে গেছেন, অথচ তাদের তো সেই অর্থে এই জায়গাটা অথেন্টিক্যালি কাউকে বোঝানোর বা দেখানোর ঠিক, ঠিক। কেউ নেই। হ্যাঁ, আর তারা একটা অচেনা লোকের কাছে কেন কেন গিয়ে যাবে, থাকবে? এটা সিকিউরিটি। তারা কি করেন, তারা ওইখানকার কিছু হোস্টদের বলেন যে আপনারা কি তাদেরকে অ্যাজ ইফ যেন তারা আপনার বাড়ির মেম্বার হোস্ট করতে রাজি আছেন, আমরা তাদের জন্য শুধু ম্যাট্রেস আর
জাস্ট প্রয়োজনীয় কয়েকটা জিনিস এনে দিয়ে দেবো, তারা আপনাদের আর কোনো ডিস্টার্বেন্স করে না। কিন্তু আপনারা কি তাদেরকে হোস্ট করতে রাজি আছেন? অনেক মানুষ কিন্তু এটার জন্য অপেক্ষা করছেন, কারণ তারা হয়তো একা থাকেন, ঠিক। তারা কিন্তু কারোকে কথা বোঝানোর, বলারও তো লোক কথা দরকার। বলারও লোক দরকার হয়। আর আমি এই জায়গাটাকে কিভাবে আমি দেখি সেটা তো আরেকজন যে বাইরে থেকে আসছে সে জানবে না, না, কিন্তু এই যে এক্সচেঞ্জটা হলে আমারও তো একটা ইন্টেলেকচুয়ালি কিক তৈরি হয়, কারেক্ট। সেইটাকেই কিন্তু ওরা ইউজ করে এবং সেখান থেকেই এয়ারবিএনবির প্রথম এই যাত্রা। আচ্ছা, তো এই যাত্রাটাকে যদি এবার আমি দুর্গাপুজোর ক্ষেত্রে দেখি, একইভাবে আমি এরকম অনেক মানুষকে জানি যারা হয়তো ঠিক ষষ্ঠীর দিন সকালবেলা কলকাতায় স্টেশনে চলে আসেন, হুম হুম, স্টেশনে হয়তো রাত কাটিয়ে 5টা দিন পুরো পুজো দেখে আবার ফিরে যান। এদের জন্য তো এই ওয়োর বা এই ধরনের যে পুরো Concept-টা। সামগ্রিক কনসেপ্টটা, সেটা কিন্তু দুর্দান্তভাবে ব্যবহার করা গেলে তাদের জন্য কিন্তু মাথা গোঁজার ঠাঁই নিয়ে কোনো অসুবিধা থাকবে না। এবং অসাধারণ। সেটা কিন্তু আলটিমেটলি অ্যাজ আ ইকোনমিক সাইড অফ ইট এভরিবডি উইল অলসো বেনিফিট, কারণ যে হয়তো রাস্তায় থাকছে তার যে সেফটি ইস্যুটা থাকছে সেইটা কিন্তু তখন কেটার্ড হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে এবং এখান থেকে যারা কলকাতা থেকে একটু দূরে কোথাও পুজো দেখতে যেতে চাইছেন তাদের জন্য এটা তাদের একটা জন্য এটা, এবং এই যে সেফটি সিকিউরিটির কনসার্নটা, এটার ঘিরেও কিন্তু একটি ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যে কি করে এই সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড সার্ভিলিয়েন্স Okay. এটা করে যারা আজকে পুজোটা দেখছেন তারা যেন নিশ্চিন্তে দুর্গাপুজো উপভোগ করেন এবং আবার শান্তিতে বাড়ি ফিরে যেতে পারেন। এইটার জন্য তো আমার ইকোনমিক বেনিফিট আছে। কারেক্ট। যেরকম গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে, যেরকম আজকে আমার পুলিশিংয়ের সাপোর্ট রয়েছে, ঠিক একইভাবে প্রত্যেকটি পুজো প্যান্ডেল কিন্তু এই সিসিটিভির আওতায় রয়েছে, এই ধরনের রয়েছে। তো সেই সিসিটিভিগুলো যারা প্রোভাইড করছে, এই যে জিনিসটা চলছে প্রত্যেকটার পেছনেই তো একটা করে প্লাস যেটা লোকাল টেম্পোরারি ভলেন্টিয়ার্স হচ্ছে, তার যারা হয়তো ক্লিনিং করছে তারা Correct. তুলে নিয়ে আসছে। তো ওই যে বললাম যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য এন্টায়ার ইকোনমি অ্যাক্রস অল স্কিল লেভেলস দুর্গাপুজো দেখিয়ে দিয়েছে। অসাধারণ বলেছো, মানে একটা কথায়, মানে একটা লাইনের আদার তুমি এটা অসাধারণভাবে ডেপিক্ট করেছো। গত বছর বা 3 বছর আগে, বা আমি যদি 5 বছর বা 10 বছরের একটা পাস ডেটা দেখি, আর আমি যদি তোমায় জিজ্ঞেস করি, মানে তুমি দুর্গাপুজোর উপর এতটা রিসার্চ করেছো, দ্যাটস রিয়েলি অ্যামেজিং, মানে কমেন্ডেবল। তো 2015 এবং 2030 এবং 2025, মানে 15, 25, 30 বা 35 যদি আমরা দেখি, মানে হাউ ডু ইউ ফিল, মানে ইকোনমিটা কতটা করে সার্জ হচ্ছে? হ্যাঁ, মানে 10%, 15%, 20, বা কতটা তোমরা দেখতে পাও when you are doing researches on দুর্গাপুজো? এই যে ধরো রিসার্চটা আমি যে একা করেছি তা কিন্তু একেবারেই নয়, মানে এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষজন অনেক দিন ধরেই ভাবছেন। আমাদের যেটা হয়, আমরা সেই জিনিসটা যেগুলো আমরা ভেবেছিলাম সেটার ভ্যালিডেশন হিসেবে এগুলোকে এখন দেখতে পাচ্ছি। যে আচ্ছা। যে রিপোর্টসগুলো এসোচ্যাম থেকে এসছে, ব্রিটিশ কাউন্সিল থেকে এসছে, বা তপতি গুহ ঠাকুরতা যে রিসার্চটা করেছিলেন, যেটার একটা ভিত্তি তৈরি করেছিল ইউনেস্কোর এই ট্যাগটার জন্যে, এরকম অনেক রিসার্চই হয়েছে। আবার আমরাও যখন ব্যক্তিগতভাবে এই বিদেশের মানুষজনের সাথে কথা Correct. বলতে গেছি, সেখানে একটা গ্যাপ দেখতে পেলাম যে অথেন্টিক একটা কালচারাল ফেস্টিভ্যাল, কিন্তু এই গ্যাপটার কারণে হয়তো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যতটা প্রপোর্শনে আসার কথা আসছে না। সেখান থেকে কেন করা উচিত, এবং সেটার কারণে আমাদের নিজস্ব যে ঘাটাঘাটি করা এবং রিসার্চ করা, সেইটার সাথে যখন আমি মিলিয়ে দেখি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভ্যালিডেট করে আমরা যেটা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে গেছি। এবং এইখান থেকেই আমার যেটা মনে হচ্ছে যে এই ইকোনমিটা আজকে যে জায়গায় আছে, আমরা যদি প্রপারলি এই ইকোসিস্টেম ওয়াইজ যেভাবে আমরা ভেবেছি যে সবাই একসাথে, মানে শুধু একটা জায়গায় আমি কি হয়, সব ব্র্যান্ড যখন সে স্পন্সরশিপ করছে সেও তো একটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন খুঁজছে, তো সে দুর্গাপুজোর সামনের দিকটা দেখছে যে কত ভিজিবিলিটি হচ্ছে, কোথায় Correct. আমার আইবল হচ্ছে, এই জায়গাটা। কিন্তু সেই জিনিসটা কারা তৈরি করছে, যে কারিগররা করছে, আমরা কি তাদের তুলে আনতে পারি? আমরা যদি এই জিনিসটা করতে পারি। সো আমি আর বোধিসত্ত্ব যখন প্রথম এটা ভাবি, আমাদের দুজনের এটা মনে হয়েছিল যে গ্রেটেস্ট শো অন আর্থ বলছি তো, এটাকে আমরা গ্রেটেস্ট ইকুইটেবল শো অন আর্থ কিভাবে করতে পারি। এক্সিলেন্ট। তাহলে সবার মধ্যে এই জিনিসটা যদি পৌঁছানো যায়, তাহলে কি যে আমার শুধু প্রদীপটা জ্বললো আর তলাটা অন্ধকার রইলো, এটা না করে সেই অন্ধকারটাও যদি আরেকটু আলো দেয়, তাহলে আমার প্রদীপের উজ্জ্বলতাটা আরও বাড়বে। এইটা মাথায় রেখেই আমাদের এই পুরো কর্মকাণ্ডটা করা হয়, যাতে এটা পৌঁছায়। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই যে ইন্ডিভিজুয়াল পাড়া কেন্দ্রিক যে দুর্গাপুজো বা কমিউনিটি ওয়াইজ যে দুর্গাপুজোগুলো হচ্ছে,
আস্তে আস্তে তারা কিন্তু স্বনির্ভরতার দিকে এগোবে, এবং সেই স্বনির্ভরতার দিকে তারা এগোলে তারা কিন্তু এই কালচারাল যে এক্সচেঞ্জ সেই জায়গাগুলোকে হোস্ট করার জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে আস্তে আস্তে তারা কিন্তু একটা এন্টারপ্রাইজ হয়ে উঠলো, কারেক্ট। এবং যখন তারা এন্টারপ্রাইজ হয়ে উঠছে তখন কিন্তু তারা আরও বেশি লোককে অ্যাট্রাক্ট করতে পারছে, এবং সেই লোককে অ্যাট্রাক্ট করার মাধ্যমে যে জায়গাটা ইকোনমিটা গ্রো করতে থাকছে। তাহলে এখনকার কারেন্ট ট্রেন্ড হিসাবে যদি আমি দেখি, বাই 2035 এই 84,000 কোটি টাকাটা 2 লাখ কোটির কাছাকাছি গিয়ে পৌঁছানোর কথা। তার সাথে এরা যদি এরকম এন্টারপ্রাইজ হয়ে ওঠে, এবং তার সাথে আমরা যে সেতুবন্ধনের কাজটা করছি আমাদের দিক থেকে, সেই সেতুবন্ধনের কাজটা যদি আমরা আজকে একটা অথেন্টিসিটি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কোয়ালিটি, সেফটির দিক থেকে একটা স্ট্যান্ডার্ড হয়ে তৈরি করে দিতে পারি, তাহলে এই কাজটা আরও একটা থ্রাইভিং ইকোসিস্টেম হিসেবে, একটা মানে প্ল্যাটফর্ম হিসেবে আজকে সবার কাছে পৌঁছাবে, এবং প্রত্যেকটা জায়গায় গ্লোবালি লোকে আজকে যাতে এটা দেখতে পায় যে হ্যাঁ, আমি যেরকম একটা এডিনবারা ফেস্টিভ্যালে যাই বা একটা স্যান্টা ফেতে যাচ্ছি, সেরকমই আমি অক্টোবরে বেঙ্গল যাব। সো বেঙ্গল ক্যালেন্ডার শুড বি দ্য নর্ম অফ দ্য ডে, দ্যাট ইজ আওয়ার এম আর কি। এক্সিলেন্ট অর্ণব, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। এই ছিল আজকের জমিয়ে আড্ডা। আজ আমরা বুঝলাম দুর্গাপুজো মানে শুধু দেবীর আরাধনা নয়, এটা হলো একটা আনন্দের উৎসব, অর্থনীতির জোয়ার, আর মানুষের সৃজনশীলতার সবচেয়ে বড় উদযাপন। একটা কথাই মনে রাখতে হবে, পুজো মানে একসাথে থাকা, শিল্প আর ভক্তি মিলিয়ে সমাজের প্রাণশক্তিকে নতুন করে জাগানো। কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, শোভাবাজার থেকে শিকাগো, যেখানেই থাকুন না কেন, দুর্গাপুজো আমাদের একই সুতোয় বেঁধে রেখেছে। অতিথি অর্ণব বসু আর আমি সূর্য আপনাদের ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আসুন, উদযাপন করুন, কারণ পুজো মানেই শুধু 5টা দিন নয়, পুজো মানে এক অদম্য অনুভূতি, এক অনন্ত হৃদস্পন্দন। আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে, এবং এই পুজোর আড্ডা যত হতে থাকবে তত বেশি করে এটা গ্রেটেস্ট শো অন আর্থ হবে। থ্যাংক ইউ অর্ণব সো মাচ।